তোমরা কি প্রি-টেস্টে ফেল করতে চাও? প্রি-টেস্ট যে পরীক্ষাটা এটা আমি না হয় ফেল করলাম। কি আসবে যাবে তাতে, তাই না? তাতে কি দুনিয়া উল্টায় যাবে? প্রি-টেস্ট পরীক্ষা এটাতে ফেল করলাম কোনো ব্যাপার না। টেস্টে গিয়ে কোপ দিব। পিসিএমবির বেলায় এমসিকিউতে একটু সতর্ক হইতে হবে যাতে এমসিকিউতে কোনো কোয়েশ্চেন নিয়ে তোমরা স্ট্রাগল না করো। এমনই তোমার প্রিপারেশনের অবস্থা তুমি সিঙ্গেল কোয়েশ্চেনও কোনোটা দেখে চিনতেছো না যে এটা কি জিনিস। বুঝতেছোই না যে কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ। যেটা কি ফিজিক্স পরীক্ষা দিতে আসলাম নাকি ম্যাথ চলতেছে নাকি কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছি। এসএসসি ২৭ কি অবস্থা সবার, হ্যাঁ? সামনে তো প্রি-টেস্ট পরীক্ষা। এখন তোমরা কি প্রি-টেস্টে ফেল করতে চাও, হ্যাঁ? যদি না করতে চাও তাহলে ভাইয়া কি কথাগুলো বলি এগুলো একটু শুনো। সো সামনে আমাদের খুব বেশি সময় নাই। ১ সপ্তাহ নাই। আমার জাস্ট ৩-৪ দিনের মতো সময় আছে। মেক্সিমাম কলেজে আমি যেটা নিছি তাতে মেক্সিমাম কলেজের ২৬, ২৭, ২৮ তারিখের দিকে তোমার শুরু হয়ে যাচ্ছে প্রি-টেস্ট পরীক্ষা। এখন অনেকে বলতে পারো যে ভাই এই প্রি-টেস্ট পরীক্ষায় ফেল করলেও কি আসবে যাবে, তাই না? প্রি-টেস্ট যে পরীক্ষাটা এটা আমি না হয় ফেল করলাম। কি আসবে যাবে তাতে, তাই না? তাতে কি দুনিয়া উল্টায় যাবে? না, কিছু উল্টায় যাবে না। এখন কেন স্টিল তোমার এই পরীক্ষাটার ব্যাপারে সিরিয়াস হওয়া দরকার সেটা আমি একটু বলতেছি। কেন তোমরা এই পরীক্ষাটার ব্যাপারে কোনো মোটিভেশন পাচ্ছ না? ভাবতেছো ওকে, অনেকেই ভাবতেছো যে ব্যাপার না। প্রি-টেস্ট পরীক্ষা এটাতে ফেল করলাম কোনো ব্যাপার না। টেস্টে গিয়ে কোপ দিব। আবার টেস্টে গিয়ে ভাববা টেস্ট পরীক্ষা ফেল করলেও এটা কোনো ব্যাপার না। হয়তো টিচাররা একটু মুদামুদি করবে যে পরীক্ষা দিতে দিবে কি দিবে না। শেষে গিয়ে তো দিবেই। তাই না? আমি নিজেও কিন্তু স্কুল কলেজে পড়ায় আসছি। সো আই নো যে শেষে গিয়ে সবাইকেই অলমোস্ট পরীক্ষা দিতে দেয়া হয়। মানে যদি খুব বেশি খারাপ অবস্থা না হয়। এখন তুমি প্রি-টেস্টে ভাবতেছো যে ওকে প্রি-টেস্টে খারাপ করি কোনো প্রবলেম নাই। টেস্টে গিয়া কামব্যাক হবে। টেস্টে গিয়ে ভাববা তুমি যে টেস্টে খারাপ করি কোনো ব্যাপার না। মেইন এসএসসি পরীক্ষায় গিয়ে কামব্যাক হবে। তারপরে এসএসসি পরীক্ষায় গিয়ে কি ভাববা? মানে তুমি যে সবসময় এই পড়াশোনাটাকে সামনের স্টেজের জন্য লিখে মানে সামনের যে স্টেপটা বা সামনের যে স্টেজটা সেটার জন্য রেখে দিচ্ছ, এটার লজিকটা কি? সবসময় সামনে করবা, সামনে এই করে ফেলবা, এই করে উল্টায় ফেলবা, ওই করবা। তোমার সামনে যেটা ওটাতে ফোকাস করো। এখন তোমার সামনে প্রি-টেস্ট পরীক্ষা ওটায় ফোকাস করো। প্রি-টেস্ট শেষ হবে তারপর তোমার সামনে টেস্ট পরীক্ষা। তুমি ওটায় ফোকাস করবা। টেস্ট শেষ হবে তখন তোমার সামনে এসএসসি পরীক্ষা সেটায় ফোকাস হবা। সো আমরা যদি তোমাদের টাইমলাইনটা একটু বলি, আমরা যদি তোমাদের টাইমলাইনটা একটু বলি, এখন তোমার চলতেছে কি মাস? আজকে যেমন আজকে আমি রেকর্ড করতেছি এই ভিডিও কয় তারিখ? কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে জুন মাসের ২১ তারিখ। আজকে হচ্ছে জুন মাসের ২১ তারিখ। হয়তো এটা আপলোড হতে আগামীকাল I don't know জুন ২২ হয়তো আপলোড হবে বা আজকেও হতে পারে। সো এই যে জুন মাসে, তাই না? জুন মাসে আমরা এখন আছি। মনে করো জুন মাসের ২১ তারিখ। আর তোমাদের প্রি-টেস্ট মেক্সিমাম কলেজে শুরু জুন মাসের মনে করো ২৬ তারিখ থেকে। কলেজ না স্কুলে, মেক্সিমাম স্কুলে শুরু জুন মাসের ২৬ তারিখ থেকে। আর তারপর যদি আমরা দেখি তোমাদের আ জুন, জুলাই, অগাস্ট এরপর মনে করো তোমার কোন মাস আছে? এরপর তোমার জুলাই আছে, তাই না? জুলাই আছে, অগাস্ট আছে, সেপ্টেম্বর আছে, অক্টোবর আছে, তারপর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। জানুয়ারিতে গিয়ে কিন্তু তোমার কি পরীক্ষা? জানুয়ারিতে গিয়ে কিন্তু তোমার ফাইনালি তোমার এসএসসি পরীক্ষাটা শুরু হচ্ছে কোন মাসে গিয়ে? জানুয়ারি মাসে গিয়ে। আর তুমি যদি চিন্তা করো সেপ্টেম্বর, অক্টোবর এই টাইমে তোমার কি পরীক্ষা হচ্ছে? এই টাইমে হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা। এই টাইমে হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা। আর এখন রাইট নাও তোমার সামনে কি? তোমার সামনে হচ্ছে প্রি-টেস্ট। তোমার সামনে কি? প্রি-টেস্ট। এখন তোমার যখন যে স্টেপে আসো, এখন তোমার লাইফের বাস্তবতাটা হচ্ছে, এখন তোমার যে লাইফ, সেই লাইফের বাস্তবতাটা কি? যে আজকে জুন মাসের ২১ তারিখ, ৪-৫ দিন পর তোমার কি পরীক্ষা? ৪-৫ দিন পরই তোমার প্রি-টেস্ট পরীক্ষা। তাইলে তোমার ওইটাতেই অবশ্যই কি করতে হবে? ওটাতেই ফোকাস করতে হবে। নাকি? নাকি এখন তুমি টেস্টে ফোকাস করবা? এখন তোমার ওইটাতেই ফোকাস করা উচিত। প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে। দেন তুমি দেখো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর আবার ২-৩ মাসের মতো টাইম পাচ্ছ। ২-৩ মাসের মতো টাইম পাচ্ছ। 2 to 3 মান্থস 2 to 3 মান্থস, 3 মান্থসও পাবা না বলা যায়। মানে 2 মান্থসই বলা যায়। তো এই যে মান্থসটা পাবা এটাতে তোমার টেস্টে ফোকাস করতে হবে। টেস্টের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আবার ২ মাস পরে তোমার এসএসসি পরীক্ষা। আবার ২ মাস পর তোমার কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। সো মাঝখানের ২ মাসে তোমার আবার এসএসসি তে ফোকাস করতে হবে। এখন দেখো এই যে পুরো পড়াশোনাটা, এই যে তোমার জার্নিটা এটা কি ডিফারেন্ট পড়াশোনা নাকি একই পড়াশোনা? একই পড়াশোনাই তো, তাই না? তুমি প্রি-টেস্টে তোমার সিলেবাস মনে করো ফুল বই। এসএসসি ২৭ যেহেতু তোমাদের সিলেবাসটা কি? তোমাদের সিলেবাস হচ্ছে কি? তোমাদের সিলেবাস ফুল। তোমাদের সিলেবাসটা কি বলো? আইডিয়া আছে সিলেবাসের ব্যাপারে? সিলেবাসটা কি? ফুল। নাকি আবার এখনো কেউ আছো এমন বান্দা, আল্লাহর বান্দা পরীক্ষা হলো সামনে জানোই না যে সিলেবাস কি? শর্ট না ফুল? বা হয়তো অনেকে এখনো আশায় আছো যে লাস্টে গিয়ে শর্ট হয়ে যাবে, তাই না? আমি জানি যে অনেকে মনে ভাবতেছো ভাই সিলেবাস তো ১ম ফুলই থাকে, শেষে গিয়ে তো শর্ট হয়ে যায়।
আরে শেষে গিয়ে কি হবে? তুমি ওই বর্ষায় বইসা থাকবা। তারপর ফুল হয়ে গেলে তখন তুমি কি করবা? হুম? সো তোমার অবশ্যই পড়াশোনায় কি হতে হবে? মনোযোগী হতে হবে। সো তোমার এই যে ফুল সিলেবাসটা এটা মনে করো তোমার এই প্রি টেস্ট পরীক্ষায়ও আছে। এটা তোমার মনে করো টেস্ট পরীক্ষায়ও ফুল সিলেবাস। আর তোমার মেইনলি যে এসএসসি পরীক্ষাটা হবে সেটাও কি? সেটাও তো এই ফুল সিলেবাসের উপরই হবে। তাই কি না? তাহলে এই ফুল সিলেবাসটার উপর তোমার একটা সলিড প্রিপারেশন দরকার। এখন প্রি টেস্ট তোমার জন্য কি? তোমার অবস্থাটা আসলে কি? তোমাকে একটা কি দিবে? প্রি টেস্ট পরীক্ষা তোমাকে একটা রিয়েলিটি চেক দিবে। আমি একটু লিখে দেই। প্রি টেস্ট পরীক্ষা তোমাকে একটা কি দিবে? তোমাকে একটা রিয়েলিটি চেক দিবে। রিয়েলিটি চেক কি? রিয়েলিটি চেক হচ্ছে ভাবতেছো যে হয়তো পড়াশোনার অবস্থা ভালো, বাট পড়াশোনার অবস্থাটা আসলে যে কি সেই রিয়েলিটি চেকটা তুমি পাবা ফ্রম দিস প্রি টেস্ট এক্সাম। সেটা কি থেকে পাবা? এই প্রি টেস্ট এক্সাম থেকে। সেই প্রি টেস্ট এক্সামে কিন্তু তোমরা অনেকেই ফেল করবা। মানে স্কুলে এই টাইপের পরীক্ষাগুলা প্রি টেস্ট টেস্ট একটু ডিফিকাল্টি করে। সেই প্রি টেস্ট পরীক্ষাতে তোমরা কি করবা? অনেকেই কিন্তু ফেল করবা। অনেকেই ফেল করবে এবং অনেকেই এটাকে হালকাভাবে নিবা। অনেকে ভাববা যে ওকে এবার ফেল করছি, টেস্টে গিয়ে উল্টায় ফেলবো। কিন্তু দেখা যাবে টেস্টে গিয়ে তুমি আবারও ফেল করবা। তখন কিন্তু তুমি এমনি অটো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। কয়েকদিন পর তোমার এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষার টাইমে তুমি যদি ফেল করো, তুমি তো অটো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, তাই না? সো এইসব ডিমোটিভেশন কেন তুমি মানে ডিমোটিভেটেড হইতে যাবা, তাই না? তুমি ওইভাবে কেন প্রিপেয়ার হবা? তো তোমাকে আমরা ওইটাই সতর্ক করে দিচ্ছি। সো তুমি আবারও একটু এটার দিকে তাকাও। এখন তোমার জুন মাসের ২১ তারিখ, সামনে জুনের ২৬ তারিখ তোমার প্রি টেস্ট পরীক্ষা। তারপর যদি আমরা চিন্তা করি আর ২ মাস পর তোমার টেস্ট পরীক্ষা, তার ২ মাস পর তোমার এসএসসি পরীক্ষা। তোমার সময় একদম হাতে গোনা। সময়টা কি? তোমার সময়টা হচ্ছে হাতে গোনা। তোমার সময় কি? তোমার সময় হচ্ছে হাতে গোনা। সময় কি তোমার? আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? কেন এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। সময়টা হচ্ছে তোমার হাতে গোনা, একদম হাতে গোনা। খুব বেশি সময় তোমার নাই। ঠিক আছে? ডেজ আর নাম্বারড। এখনই এখন থেকেই ক্যালেন্ডার বাসায় আছে তোমার? হ্যাঁ? ক্যালেন্ডার যদি থাকে, সেই ক্যালেন্ডারটায় প্রতিদিনে মার্ক করবা যে একটা, একটা করে দিন যাচ্ছে। এই যে ক্যালেন্ডারে তোমার থাকবে না? ক্যালেন্ডারে মনে করো তোমার এইভাবে থাকবে। এই যে জুন ২১ গেল, একটা দিন গেল। তারপর জুন ২২ একটা দিন গেল। এখন তোমার অবশ্যই একটা প্ল্যান করে আগাতে হবে। তোমার কোন, কোন চ্যাপ্টার বাকি আছে, তাই না? এই পুরাটা জিনিসটা নিয়ে আজকে কথাবার্তা হবে। তোমার কোন, কোন সাবজেক্টে ঘাটতি আছে, কোন সাবজেক্ট কয়দিন পড়বা, কোন সাবজেক্ট প্রতিদিন কয় ঘন্টা সময় দিবা। এটা যদি তুমি প্ল্যান করে না পড়ো, তোমার পুরো সিলেবাস মানে যাদের অলরেডি সিলেবাসে ভালো আছো মানে তাদের অবস্থা মানে অলরেডি যাদের পড়াশোনা মোটামুটি একবার সিলেবাস শেষ, জাস্ট রিভাইজ করবা, তাদের কিন্তু খুব একটা চিন্তার কিছু নাই। বাট যাদের অবস্থা খারাপ, যাদের এখন পর্যন্ত সিলেবাসটাই শেষ করো নাই, তোমার কিন্তু সময় নাই। তোমার কিন্তু এখন ওই ক্যালেন্ডার ধরে, ধরে কোন দিন কি পড়বা, প্রতিটা দিন চলে গেলে তোমার কিন্তু সাথে, সাথে ওটা কি মার্ক করে কি ক্রস দিয়ে দিতে হবে। ওইদিন গেল, ওইদিন আর তুমি পাবা না। ঠিক আছে? ওইদিন আর তুমি পাবা না। তোমার হয়তো যতই আমাদের FIFA ওয়ার্ল্ড কাপ হোক, এই হোক, ওই হোক, এগুলো তো চলবেই। এনজয় করো, সমস্যা নাই। নিজের ফেভারিট দলের খেলা দেখো, কোনো প্রবলেম নাই। বাট এমন যাতে না হয় আবার এই পুরো ১ মাস কোনো পড়াশোনাই নাই। ওটা তো করার তোমার সুযোগ নাই। একে তো তোমার প্রি টেস্ট পরীক্ষাই চলতেছে। পড়াশোনা তো করতেই হবে। আবার ওই প্রতিদিন রাত জেগে খেলা দেখাও আমি সাজেস্ট করব না। জাস্ট ২-১ দিন তোমার ফেভারিট দলের খেলাটা দেখতে পারো। বাট একদম প্রতিদিন রাত জেগে, জেগে খেলা দেখা, তারপর সারাদিন ঘুমানো, তারপর খুবই লেথার্জিক বা ক্লান্তির মধ্যে থাকা, তারপর পরীক্ষার হলে গিয়ে মানে উল্টাপাল্টা লেখা। না এটা করলে হবে না। এখন তোমার সামনে এসএসসি পরীক্ষা লাইফের সবচেয়ে মেজর একটা এক্সাম। ১ম মেজর এক্সাম। তাই না? এরপরে আছে এইচএসসি। বাট এইচএসসি তো পরে, আগে এসএসসি। তাই না? আগে এসএসসি দিতে হবে। সো এর আগে তোমরা এত বড় এক্সাম দাও নাই। সো এটার জন্য তোমার এটা যে রণক্ষেত্র, সেই রণক্ষেত্রে কি তুমি ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার হিসেবে নামবা? নাকি ফুল প্রিপেয়ার্ড হিসেবে নামবা? বলো। এই যে রণক্ষেত্র, সেই রণক্ষেত্রে তুমি ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার এরকম একটা কথা আছে না? তুমি সেটা হিসেবে নামবা নাকি ফুল প্রিপেয়ার্ড হয়ে মানে তোমার জ দেখো একটা জিনিস হচ্ছে কি চাইলে কিন্তু এনালাইসিস করে যেকোনো সাবজেক্টের কি জিনিস পরীক্ষায় আসবে, কোন টাইপের কোয়েশ্চেন আসবে এটা তুমি নিজেও বের করে ফেলতে পারো। টেস্ট পেপার থেকে এনালাইসিস করে। কিন্তু তোমাদের তো বই পড়ারই সময় নাই, তাই না? তোমাদের এনালাইসিসটা করবা কখন? তুমি দেখবা কখন যে ওকে এই চ্যাপ্টার থেকে বোর্ডে কি, কি কোয়েশ্চেন আসে? তুমি তো সেটাও দেখার তোমার সময় নাই। এই যে যা এতদিন করছো ভুইলা যাও। এখন এতদিনের প্রিপারেশন এর অবস্থা কি? রাইট নাও তুমি কি কন্ডিশন এ আছো? সেটা থেকে ওভারকাম করার জন্য সামনে তোমার কি ওয়েতে আগাতে হবে এবং তোমার যেই সময় আছে সেই সময়ের মধ্যে তুমি কিভাবে কোন মাসের মধ্যে কোন, কোন চ্যাপ্টার তোমার হয়ে যাবে? কোন, কোন
সাবজেক্টের পুরো সিলেবাস তোমার হয়ে যাবে, সেটা তোমার সলিড একটা কি হতে হবে? প্ল্যান থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু রণক্ষেত্রে গিয়ে কি? রণক্ষেত্রে গিয়ে কিন্তু উল্টাপাল্টা করে ফেলবা। সো আমি তোমাদেরকে একটু এখন বলব যে কেন তোমাদের আসলে প্রি-টেস্ট পরীক্ষাটায় ফোকাস হইতে হবে। ফোকাসড হওয়া ছাড়া কেন গতি নাই। দেখো লাইফে যেকোনো সময় এটা শুধু প্রি-টেস্ট পরীক্ষার জন্য না, তোমার সামনে টেস্ট পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক, সবসময় এটা চিন্তা করবা যে যেকোনো কিছুর জন্য তুমি যে ফোকাস করতে পারো না, তাই না? একে তো তুমি পরীক্ষার হলে সরি পরীক্ষার হলে না, পড়তে বসলে। একে তো তোমার পড়তে বসলে মনে হয় যে ওকে পড়ার টেবিলটা গুছানো নাই, আর পড়ব না। আবার মাঝে, মাঝে মনে হয় ওকে ৮ঃ০৫ বেজে গেছে, ৮ঃ০০ না এখন আর পড়া শুরু করা যাবে না। ৯ঃ০০ থেকে শুরু করতে হবে। মাঝে, মধ্যে মনে হয় এই আজকে একটু পরে খেলা আছে, এখন আর ০.৫ ঘন্টা টাইম আছে, এই ০.৫ ঘন্টা আর কি পড়ব। এই যে জিনিসগুলা, মানে তোমার যে সবকিছু অর্গানাইজড হতে হবে, এই হতে হবে, ওই হতে হবে, এগুলা কিছু না। এগুলা ভুংবাং জিনিস। তুমি যখন যে সময়টা পাচ্ছ, ওই সময়টাই তোমার বেস্ট ইউজ করতে হবে। তোমার ০.৫ ঘন্টা সময় আছে, ওই ০.৫ ঘন্টা পড়ো না। তোমার মনে করো পড়ার টেবিল বা রুম-টুম পুরো অগোছালো, অগোছালো থাক, তুমি বই নিয়ে বইসা যাও। ঠিক আছে? না অনেকের কিন্তু অনেক টাইপের ওসিডি থাকে যে এই হইতে হবে, প্রতিদিন পড়ার এনভায়রনমেন্ট টা ম্যাচ করতেছে না, ভাইব ম্যাচ করতেছে না, আমার মুড আসতেছে না আজকে। ধুরো তোমার মুডের টাইম আছে? তোমার পরীক্ষা কয়দিন পর তুমি এখনো পইড়া আছো তোমার মুড নিয়ে। তোমার কি ওই এসএসসি পরীক্ষার দিন মনে করো এসএসসি ফিজিক্স পরীক্ষা। ওইদিন তোমার মুড নাই। এজন্য কি তুমি পরীক্ষা দিতে যাবা না? হ্যাঁ? তোমার মুডের উপর তো দুনিয়া চলবে না। সো এইসব যে ভাওতাবাজি যে মুড নাই, মোটিভেশন নাই, হ্যান নাই, ত্যান নাই, এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ সময় খুবই আমাদের হাতে অল্প। ঠিক আছে? সময় খুবই আমাদের হাতে অল্প। সো এই সময়টা যদি আমরা প্রপার ওয়েতে না ইউজ করি তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাবো। সো যেকোনো কিছু তোমার যে পরীক্ষাই সামনে হোক না কেন, যে পরীক্ষাই সামনে হোক না কেন সেটাতে তুমি যে ফোকাস করবা, ফোকাস করার জন্য একে তো পড়ার টেবিলে বসে তোমার যদি মনটা বিক্ষিপ্ত থাকে জাস্ট সিম্পলি পড়ার টেবিলে কোনো একটা কিছুর দিকে জাস্ট ১ মিনিট তাকায় থাকো। ঠিক আছে? এটা একটা ফোকাস করার স্ট্র্যাটেজি। ১ মিনিট তাকায় থাকো, পরের ১ মিনিট ওটার দিকে তাকায় মনে করো ডিপ ব্রেথ নাও। ঠিক আছে? পড়ার টেবিলে মনে করো একটা কলমের দিকে জাস্ট তাকায় থাকতেছো। জাস্ট ১ মিনিট। পড়াও লাগবে না, কিছু করা লাগবে না, কিছু ভাবাও লাগবে না। ঠিক আছে? কারণ আমাদের মনটা তো বিক্ষিপ্ত থাকে। মন পড়ে থাকে মনে করো পড়ার টেবিলে বসে আছো, কিন্তু মন বসে না পড়ার টেবিলে। মন পড়ে আছে কোথায়? যে এই খেলায় কি হইলো, ওই খেলায় কি হইলো, মেসি গোল দিল কিনা, মেসি পেনাল্টি মিস করলো কিনা, নেইমার খেলতে পারবে কিনা। তাই না? এটাই তো মাথার মধ্যে ঘুরে। মানে রাইট নাও এখনকার সিচুয়েশন এর জন্য বলতেছি। যে এই আ এখন কে গোট? এখন কি রোনালদো গোট? নাকি মেসি গোট? নাকি নেইমার গোট? মানে এটাই তো মাথার মধ্যে ঘুরে। তো তুমি পড়ার টেবিলে যখন বসো, মেক সিউর তুমি যদি ১-১.৫ ঘন্টা পড়ো বা ২ ঘন্টা পড়ো, ওই টাইমটা যাতে তোমার মস্তিষ্কটা বিক্ষিপ্ত না থাকে। বিক্ষিপ্ত বলতে কি? মানে এই চিন্তা, ওই চিন্তা, দুনিয়াদারির এদিকে ওদিকে, একটা জার্সি কিনতে হবে, এই কিনতে হবে, ওই কিনতে হবে, এটি ভাববা না। তখন তোমার কাজ হচ্ছে পড়াশোনা। ২ ঘন্টা যদি তুমি টার্গেট করো যে টানা ২ ঘন্টা পড়বা, তুমি ২ ঘন্টা পড়া বা টানা ৪ ঘন্টা পড়বা। চাইলে কিন্তু টানা ৫-৬ ঘন্টা পড়া সম্ভব। ফ্লো স্টেট টা তোমাকে রিচ করতে হবে। ঠিক আছে? যখন আমরা পড়াশোনার মধ্যে শুরুর টাইমটা আমাদেরকে কি করতে হয়? স্ট্রাগল করতে হয়। শুরুর টাইমটা কি করতে হয়? একটু স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল বলতে কি মিন করতেছি? যেমন ফিজিক্স এ একটা টার্ম আছে না ইনারশিয়া। ইনারশিয়া মানে কি? আমি মনে করো স্থির আছি, তখন আমি যদি গতিশীল হইতে চাই তখন কিন্তু আমার বাহ্যিক কোনো বল এসে আমারে ঠেলাঠুলা দিয়ে গতিশীল করতে হবে। নাইলে কিন্তু স্থির বস্তু স্থির থাকারই চেষ্টা করে। একইভাবে আমাদের মস্তিষ্ক যার মধ্যে আছে সারাদিন খেলা নিয়ে আসে ও খেলার মধ্যেই থাকার চেষ্টা করে। এখন তুমি খেলা থেকে এসে যখন পড়ার টেবিলে বসবা, তখন তোমার মস্তিষ্ককে ওই আশেপাশের এই যে externalities বা যত উল্টাপাল্টা অন্য চিন্তাভাবনা আছে এগুলা থেকে সরায়ে আমাদেরকে জাস্ট শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা। তো শুরুটা যদি তুমি করতে পারো এবং সেই শুরু করার ক্ষেত্রে ট্রিক্সটা কি? তুমি কোন কিছুর উপর ফোকাস করবা, পড়ার টেবিলে থাকা মনে করো একটা কলমের দিকে একদৃষ্টিতে তাকায় থাকো ১ মিনিট, পরের ১ মিনিট ডিপ ব্রেথ নাও। এরকম করে ১ মিনিট ডিপ ব্রেথ নাও। তারপর একটু অবশ্যই কিছু খেয়ে দিয়ে নিবা তার আগে। খেয়ে দিয়ে নিবা। পেটে ক্ষুধা থাকলে যেমন রাইট নাও আমার পেটে ক্ষুধা লাগতেছে। একটু কথা বলতে কষ্ট হচ্ছে। সো পেটে ক্ষুধা থাকলে আসলে সমস্যা। সো পেটে ক্ষুধা-টুধাও রাখবা না। খেয়ে দেয়ে এরকমভাবে পড়তে বসবা। তারপর ১ম ০.৫ ঘন্টা তুমি মনোযোগ দিচ্ছ। ১ ঘন্টা মনোযোগ দিচ্ছ। মনে করো ম্যাথস পড়তেছো, ত্রিকোণমিতি পড়তেছো বা ইন্টিগ্রেশন পড়তেছো। যখন তুমি একবার ওই চ্যাপ্টারে মনে করো মানে ম্যাথের ভিতরে ঢুকে গেছো। মনে করো অর্ধেক চ্যাপ্টার ম্যাথ করে গেছো। তখন কিন্তু তুমি ফ্লো স্টেট রিচ করে ফেলতেছো। তার মধ্যে একটার পর একটা ম্যাথ করেই যাচ্ছ। তো তখন তুমি টানা কিন্তু ৭-৮ ঘন্টা পড়ে ফেলতে পারতেছো। বাট ওই শুরুর ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পড়াটা কিন্তু টাফ। আবার অনেকে বলতে পারে যে, "ভাই আমার তো ০.৫ ঘন্টা পইড়াই আর পোষায় না। তারপর তো আমার আর ভাল লাগে না কিছু। আমি চলে যেতে চাই।" ওটার কারণ হলো তুমি ওই ০.৫ ঘন্টা তো পুরোপুরি মনোযোগ দিয়ে পড়ো নাই। তুমি ০.৫ ঘন্টা পড়ার টাইমে তো মানে একদিকে ঠিকই বইয়ের জিনিসপত্র হয়তো খাতায় লিখছো। মনের মধ্যে তো চলতেছে অন্য জিনিস। এই যে বিক্ষিপ্ত মন নিয়ে ০.৫ ঘন্টা পড়ার কারণে তোমার কি হয়? তুমি পরে আর মনোযোগ দিতে চাও না যে, "ওকে আর ভাল লাগতেছে না।" বাট তুমি একদম
পরিপূর্ণ মন নিয়ে পড়াশোনায় জাস্ট মনোযোগ দিয়ে একটু বসো না, তাইলে তুমি ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর কিন্তু তোমার আরো পড়তে মন চাইবে। তখন কিন্তু এই জিনিসটা যদি তুমি ১ দিন ২ দিন করো না, পরে যখনই তুমি পড়তে না বসবা তোমার কাছে মনে হবে যে তুমি নিজেকে নিজে চিট করতেছো। নিজেকে নিজে চিট করতেছো। সো দ্যাটস হোয়াই আমাদের অবশ্যই কি করতে হবে? এই যে একদম প্রপার ফোকাস করে আমাদের একদম প্রপার ফোকাস নিয়ে আসলে পড়াশোনায় বসতে হবে। ওকে, তাহলে পড়াশোনায় বসার ব্যাপারটা বুঝলাম যে কিভাবে কি করতে হবে। এখন এই যে তুমি এই যে মাত্র যেটা বললাম যে তুমি পড়াশোনায় বসে টানা বসো, মনোযোগ দাও এবং ট্রাই করো ফ্লো স্টেটটা রিচ করার। কি রিচ করার ট্রাই করবা? ফ্লো স্টেটটা রিচ করার। আমরা কি বলতেছি? একটা ফ্লো স্টেট রিচ করার ট্রাই করবা। ফ্লো স্টেট মানে কি? যখন তোমার পড়াশোনায় মনোযোগ আর মনোযোগ আর মানে মাঝেমধ্যে এমন হয় না? এটা তোমাদের কখনো আমি বলি রাত ১টা বাজে এটা হয় তোমাদের। রাত ১টা বাজে যখন ঘুমানোর টাইম হয় না? তখন তোমরা ফ্লো স্টেটে রিচ করো। আর সারাদিন না পইড়া রিলস-টিলস দেখে মাঝে-মধ্যে ২-১ দিন কিন্তু এটা হয়। যে রাত ১টা বাজে গিয়ে আরে এখন পইড়া-টইড়া উল্টায় ফেলতে মন চাচ্ছে। ঘুমাইতেও মন চাচ্ছে না। যে আজকে সব পড়ে ফেলবো। পুরা বই পড়ে ফেলবো। কারণ কিন্তু কাহিনী হচ্ছে এই একটা রাত তো পইড়া তুমি পারবা না। তোমার তো এরকম প্রতিদিন পড়তে হবে। বুঝতে পারছি কিনা? আবার অনেকের কি হয়? মা যখন খেতে ডাকে তখন ফ্লো স্টেটে ঢুকে যাও। আরে এখনই মনোযোগ। তো এটা না। তুমি একটু প্ল্যান করে বসবা। তুমি দিনের মধ্যে তোমার কোন টাইমটা আছে? তোমার স্কুল শেষ হয় মনে করো আ ২টা বাজে। বাসায় এসে মনে করো ঘুম-টুম দিয়ে বিকালে একটু খেলাধুলাও করলা। সন্ধ্যা মনে করো ৬টা বাজে। মাগরিবের নামাজ পড়ে মনে করো বসলা ৬টা ৬:৩০ টার দিকে। তারপর তুমি চিন্তা করলে যে তোমার টাইম আছে কত? রাত ১২টা পর্যন্ত তোমার মনে করো এর মধ্যে ৩ ঘন্টার তোমার টানা টাইম আছে। একটা খাবার-দাবারও তো খাওয়া লাগবে। ওর জন্য একটা ব্রেক আছে। তারপর আরো তুমি ২ ঘন্টা পড়তে পারো। এই যে তুমি ৩ ঘন্টা পড়বা, এই ৩ ঘন্টার মধ্যে তোমার ১ম ০.৫ ঘন্টা ১ ঘন্টা মনোযোগ দিলেই তুমি পরের ২ ঘন্টা যাতে ফ্লো স্টেট এ চলে যাও। পরে খেয়ে এসে একটু ব্রেকেরও দরকার আছে। খেয়ে এসে আবার পড়তে বসবা। ঠিক আছে? কিন্তু আমাদের যেটা হয় আমরা সারাদিন রিলস চাপি। রাত ১২টা বাজে আমরা মনে হয় যে ওকে পড়াশোনা করা দরকার। হ্যাঁ? মাঝে মধ্যে এমন হয় না যে রাত ১২টায় এসে সব মানে নিজের জীবনের সব বাস্তবতা এসে নিজেকে মানে চড় মেরে যায় যে, "কি করতেছিস তুই জীবনে, হ্যাঁ? কি করলি? সারাটা দিন ওয়েস্ট করলি।" আমি জানি তোমরা এটাই ভাবো। সারাদিন মানে ওয়েস্ট কইরা ১২টা বাজে ভাবো যে ওকে সারাটা দিন ওয়েস্ট হইলো। ওই ভাইবা পরের দিনও চিন্তা করো যে পরের দিন উল্টায় ফেলবা। কিন্তু পরের দিন উইঠা আবার ওই সেইম সাইকেল। পরের দিন উঠে আবার তুমি কি করতেছো? পরের দিন উঠে আবার তুমি টাইম ওয়েস্ট করতেছো। আবার রাত ১২টা গিয়ে মনে হচ্ছে আজকেও সারাটা দিন ওয়েস্ট হইলো। তো এই দিন যাতে তোমাদের কি না হয়, ওয়েস্ট না হয় এইজন্যই তোমাদেরকে সতর্ক করছি। এখন তোমার সামনে যেই পরীক্ষাই হোক বা যাই হোক তোমার লাইফের সামনে সেটা তুমি যদি ফোকাস করতে চাও, অবশ্যই এটার সাথে কি একটা ইমোশন থাকতে হবে। ইমোশন থাকা বলতে কি মিন করতেছি? ইমোশন থাকা বলতে মিন করতেছি যেমন সামনে প্রি-টেস্ট পরীক্ষা। এটা তোমার কেন ভালো করতে হবে? কারণ এটা যদি তুমি ভালো করো, একে তো তোমার বাপ-মা খুশি হবে, তুমিও খুশি হবা। ফেল করলে তো আর খুশি হবা না। ভালো করলে খুশি হবা। সো এটার সাথে একটা ইমোশন জড়িত। এখন এই ইমোশনের পর যদি আমি মোটিভেশন এর কথা বলি, যে মোটিভেশনটা কি? মোটিভেশনটা হলো তুমি যদি প্রি-টেস্টে ভালো করো, এটার কারণে কিন্তু পরে গিয়ে তুমি টেস্টেও ভালো করবা। আর টেস্টে যদি ভালো করো সেটার কারণে তুমি কি এসএসসি তেও ভালো করবা। এসএসসি তেও ভালো করবা। তো তোমার ১ম এ লাগবে একটা ইমোশন। হ্যাঁ, ইমোশন মানে কি আমরা ওই ব্যাড ফিলিংস টা চাই না। পরীক্ষায় খারাপ হইলে যে আমাদের যে খারাপ লাগে, মা-বাবার কথা শুনতে হয়। ঠিক আছে? কি করতে হয়? মা-বাবার কথা শুনতে হয়। তাই না? মা-বাবার কথা শুনতে হয় যে, "কি করলি তুই? তোর পিছনে এত টাকা খরচ করতেছি আর তুই প্রি-টেস্ট পরীক্ষা করলি ফেল।" তাহলে মা-বাবার কথা শুনতে হয়। এটা একটা ঝামেলা, তাই না? আবার নিজের মন খারাপ লাগে, নিজের মন খারাপ লাগে। আবার কি খারাপ লাগে? নিজের মন খারাপ লাগে। তো এই যে বিষয়গুলো, এই যে বিষয়বস্তু, এই বিষয় যে বস্তু, এইসব বিষয়বস্তু হচ্ছে আমাদের ইমোশনের সাথে কানেক্টেড। সো এগুলাকে আমরা এভয়েড করতে চাই। আমরা চাই না যে মা-বাবার মনটা খারাপ হোক। মা-বাবার মন খারাপ হোক সেটাও যেমন চাই না, একই সাথে নিজেদের যে মন খারাপ হয় সেটাও তো আমরা চাই না, তাই না? তাহলে এই ইমোশনটাকে যদি আমি এই ইমোশন ফেস যাতে আমার না করতে হয় তার জন্য আমার মোটিভেশনটা কি? মোটিভেশনটা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা যদি ভালো করি তাহলে আমার টেস্ট পরীক্ষাও ভালো হবে। কারণ একই সিলেবাস, একই পড়াশোনা। তো প্রি টেস্ট পরীক্ষা মানে কি তুমি এখন ভালো পথে আছো। তাহলে এখন ভালো পথে থাকলে ২ মাস পর তুমি খারাপ পথে যাবা না। ঠিক আছে? এখন যদি তুমি ভালো পথে থাকো ২ মাস পর তুমি খারাপ পথে যাবা না। তখন তুমি আরো ভালো করার চেষ্টা করবা। তাহলে এটার মোটিভেশনটা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা ভালো হলে তোমার টেস্ট পরীক্ষাও ভালো হবে। আর টেস্ট পরীক্ষা যদি ভালো হয় তাহলে তো তোমার মনে করো এসএসসি পরীক্ষাও ভালো হবে। তাই না? তাহলে এইটা হচ্ছে তোমার মোটিভেশন। এখন কথা হচ্ছে তাহলে অ্যাকশনটা কি? তাই না? ভাই কথা তো অনেক বললেন, এখন কাজটা কি করতে হবে? কাজটা কিছুই না। কাজটা হচ্ছে তোমার ৩ টা কাজ করতে হবে। তোমার কি কাজ করতে হবে? ৩ টা কাজ করতে হবে। তোমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে, তারপর তোমাকে পড়তে হবে, তারপর তোমাকে কি? পড়তে হবে। ঠিক আছে? আর কোন গতি নাই।
এবং এই পড়াশোনাটা হবে কিভাবে বলতো? এই পড়াশোনাটা হবে স্ট্র্যাটেজিক ওয়েতে। এই পড়াশোনাটা হতে হবে কি? স্ট্র্যাটেজিক ওয়েতে। এখন স্ট্র্যাটেজিক ওয়ে বলতে কি মিন করতেছি? স্ট্র্যাটেজিক ওয়ে বলতে মিন করতেছি তোমার কোন চ্যাপ্টার বাকি আছে। মনে করো কোন সাবজেক্টে তোমার অবস্থা কি? তার উপর বেস করে। এখন কোন সাবজেক্টের অবস্থা কি বলতে আমি একটু পরে তোমাদেরকে SWOT এনালাইসিস করেও বুঝায় দিব। কেমনে তুমি বুঝবা যে কোন সাবজেক্টে তোমার বেশি জোর দেওয়া দরকার। তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে তোমাকে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে? স্ট্র্যাটেজিক ওয়েতে। কিভাবে পড়তে হবে? তোমাকে পড়তে হবে কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে। স্ট্র্যাটেজিক ওয়েতে তোমাকে পড়তে হবে। এইভাবে পড়া ছাড়া কিন্তু গতি নাই। ঠিক আছে? কারণ পরীক্ষায় মানে পড়াশোনা করা আবার এক জিনিস, আবার পরীক্ষায় ভালো করাও কিন্তু এক জিনিস। সো একটু স্ট্র্যাটেজিও ফলো করতে হবে। যেমন তোমার সামনে যদি পরীক্ষা হয়, তোমার অবশ্যই টেস্ট পেপার ঘেঁটে দেখতে হবে যে কি টাইপের সিকিউ আসে, কি টাইপের এমসিকিউ আসে। আর ভাইয়া কিন্তু ফিজিক্সের জন্য একটা ভিডিওতে বলেও দিছে যে কি টপিক আসবে। এটা কিন্তু এনালাইসিস করে তোমরা চাইলে নিজেরাও বের করতে পারো। বাট তোমাদের তো সেই সময় নেই, তাই না? এরপর আমরা যদি চিন্তা করি আরেকটা ওয়ে আমাদের চিন্তা করতে হবে। একটা তো বুঝলাম যে যেকোনো কিছুতে ভালো করার জন্য আমার দরকার ইমোশনটা বোঝা যে কি ইমোশন, মোটিভেশনটা কি, ফাইনালি আমার অ্যাকশনটা কি, কি করা লাগবে, তাই না? মোটিভেট হয়ে বসে থাকলে তো হবে না। ওটাকে অ্যাকশনে কনভার্ট করতে হবে। নাইলে কোনো লাভ নাই। এরপর আরেকটা ওয়েতে তুমি চিন্তা করতে পারো। সেটা হচ্ছে যেকোনো কিছুর বেলায় তুমি চিন্তা করবা why, what আর how এভাবেও তুমি চিন্তা করতে পারো। ইমোশন, মোটিভেশন, অ্যাকশন যেমন ওটা দিয়েও চিন্তা করতে পারো। তুমি এইভাবেও চিন্তা করতে পারো। এখন এখানে আমি কি মিন করতেছি? আমি মিন করতেছি তুমি প্রি-টেস্ট পরীক্ষা তোমার সামনে। এখন তুমি কেন পড়াশোনা করবা, তাই না? কারণ কেন পড়াশোনা করবা? একটু আগে তোমার ইমোশনে বলছি যে পড়াশোনা না করলে পরীক্ষা খারাপ হবে। আর একবার যদি খারাপ হয় এটা একটা কি হবে? এটা হলো ডমিনো ইফেক্ট। এটা একটা কি থাকবে? ডমিনো ইফেক্ট থাকবে। তোমাদের যাদের প্রি-টেস্ট খারাপ হবে মোস্ট লাইকলি টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়া ডিফিকাল্ট হবে। টেস্ট পরীক্ষায় কি? টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়া ডিফিকাল্ট হবে। টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়াটা কি হবে? পরীক্ষায় কামব্যাকটা কি হবে? ডিফিকাল্ট হবে। খুবই ডিফিকাল্ট হবে। করা যাবে না তা না। বাট মনে করো এখনই কারোর সিলেবাস মানে পুরাটা বাকি। সে ২ মাসে হ্যাঁ, কিছুটা কভার করতে পারবে। বাট একদম যে সে যার প্রি টেস্টে অবস্থা ভালো তার সাথে কম্পেয়ার করে অনেক ভালো করে ফেলবে তা কিন্তু না। সো আমাদের অবশ্যই কি অবশ্যই আমাদের why টা বুঝতে হবে। why টা হচ্ছে যদি আমরা এখন পড়াশোনা করি, প্রি-টেস্ট পরীক্ষাটাকে যদি আমি সিরিয়াসলি নেই, তাহলে আমার টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়াটা আমার জন্য ইজি হবে বা টেস্ট পরীক্ষাও আমার ভালো হবে। আর যদি আমি সিরিয়াসলি না নেই, তাহলে ডমিনো ইফেক্ট এর মতো। ডমিনো ইফেক্টটা মানে কি? ডমিনো ইফেক্ট মানে হচ্ছে তোমরা হয়তো দেখছো ডমিনো ইফেক্টটা আমি একটু বুঝাই দেই। ডমিনো ইফেক্ট মানে হচ্ছে এই যে দেখো। ডমিনো ইফেক্ট মানে হচ্ছে এটা মনে করো এই কালারটা কি কালার আসলো? ডমিনো ইফেক্ট। ডমিনো ইফেক্ট মানে হলো এই যে মনে করো এটা, এটা এরকমভাবে আমি কয়েকটা এঁকে দেই। এই। এখন এই তুমি যদি এইটাতে একটা মারো না, এটাতে একটা ঠেলা মারো যদি, এটাতে একটা ঠেলা যদি মারো এটার কারণে এটা পড়বে, এটার কারণে এটা পড়বে, এটার কারণে এটা পড়বে। সেখানে আমি কি বুঝাতে চাচ্ছি? যদি প্রি-টেস্ট খারাপ হয় ওটার ঠেলায় কিন্তু টেস্টও খারাপ হয়ে যেতে পারে। টেস্টের ঠেলায় মেইন পরীক্ষাও কিন্তু তোমার খারাপ হয়ে যেতে পারে। সো এখন যেহেতু তোমার সামনে প্রি-টেস্ট পরীক্ষা তোমার ফুল ফোকাস করে যাতে এটাতে তুমি ভালো রেজাল্ট করতে পারো। যতই খেলা চলুক, যতই এই হোক, ওই হোক মানে সবকিছু বিনোদন যাই হোক না কেন তোমার নিজের পড়াশোনাটা কিন্তু অবশ্যই কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। এরপর যদি আমরা মানে why টা তো বুঝলাম যে ওকে why আমাকে ভালো করতে হবে। কেন আমাকে why I need to be prepared in a good way for the pre-test exam সেই why টা আমরা বুঝলাম। এরপর what টা যদি আমরা বুঝি, what টা মানে কি? আমার তাহলে কি লাগবে? কি লাগবে মানে কি? কি লাগবে বলতে আমার প্রত্যেক সাবজেক্টে কি করতে হবে? প্রত্যেক সাবজেক্টে আমার দুর্বলতা কি? তাই না? প্রত্যেক সাবজেক্টে আমার উইকনেসটা কি? সেই উইকনেসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাই না? প্রত্যেক সাবজেক্টে আমার উইকনেসটা কি? কি কারণে আমার মার্কসটা যায়? আমার কি এমসিকিউর কারণে মার্কস যায়? আমার কি এমসিকিউর কারণে মার্কস যায়? নাকি সিকিউর কারণে আমি মার্কস হারাই? কোন পার্টে আমি দুর্বল? আমি কি এমসিকিউ শেষ করতে পারি না? এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে কিছু স্টুডেন্ট আছে ও ২৫ টা এমসিকিউ ২৫ মিনিটে শেষ করতে পারে না। তার মানে ওর এই এই এমসিকিউ জিনিসটা নিয়ে ওর একটু বেশি আ প্রিপারেশন নিতে হবে বা বেশি প্র্যাকটিস করতে হবে। ওর মডেল টেস্ট দিতে হবে। কোথা থেকে মডেল টেস্ট দিবে? যেকোনো একটা টেস্ট পেপার কিনো না। টেস্ট পেপার নিয়ে বসো না। টেস্ট পেপারের ভিতরে তুমি অনেক মডেল টেস্ট পাবা। সো টেস্ট পেপার থেকে মডেল টেস্ট গুলো দাও। মডেল টেস্ট গুলো দিলে তোমার কিন্তু এমসিকিউ তে এই যে ঝামেলাটা ২৫ মিনিটে তুমি কভার করতে পারো না, এটা কিন্তু অনেকটাই তুমি কি সলভ করে ফেলতে পারবা। তাহলে তোমার বুঝতে হবে তোমার উইকনেসটা কি? হোয়াট আর ইউর উইকনেসেস সেটা তোমার বুঝতে হবে। সেটা কি? একটা হচ্ছে তুমি এমসিকিউ তে তোমার উইকনেস নাকি তোমার সিকিউ তে উইকনেস? বুঝতে পারছি কিনা? এমসিকিউ নাকি সিকিউ?
এরপর যদি আমি বলি, তারপর তোমার আরেকটা উইকনেস হতে পারে কি, শর্ট কোয়েশ্চেন, তাই না? যে শর্ট কোয়েশ্চেনে ভাই মার্কস পাই না, শর্ট কোয়েশ্চেন লিখি বুংবাং লিখি মার্কস পাই না, তাহলে শর্ট কোয়েশ্চেন নিয়ে তোমার কাজ করতে হবে। এরপর হাউটা যদি আমরা বুঝি, হাউটা যদি মনে করো তুমি বুঝলা এমসিকিউ, অলরেডি আমি হাউটা অবশ্য বলে দিছি, এমসিকিউ তে তোমার উইকনেস, তাহলে এই উইকনেস কভার করবা কিভাবে? উইথ প্র্যাকটিস। প্র্যাকটিস করবা কি থেকে? ফ্রম টেস্ট পেপার। কোথা থেকে প্র্যাকটিস করবা বলো? টেস্ট পেপার থেকে। কোথা থেকে? টেস্ট পেপার থেকে। তুমি চাইলে আমাদের রিথিংকের যে ওয়েবসাইট, সেখানেও কিন্তু অনেক অনেক টেস্ট পাবা, অনেক অনেক এক্সাম পাবা, সেখান থেকেও তুমি চাইলে কিন্তু প্র্যাকটিস করতে পারো, বাট তোমাকে অবশ্যই কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তাহলে ওয়াইটা বুঝলাম যে কেন আমার প্রি টেস্টে ভালো মতো পড়তে হবে, হোয়াটটা বুঝলাম যে কি উইকনেস সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, তারপর হাউটা কি আমার কিভাবে কি এটার এই যে উইকনেসটা সেটাকে ওভারকাম করবো আমরা কিভাবে, সে কিভাবে, এটা হচ্ছে হাউ। বুঝছি কিনা কাহিনী? এরপর আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টাডি প্ল্যান রুটিন, যেটা অলরেডি কিছুটা বলছি যে তোমার ক্যালেন্ডারটা দেখে, তাই না? ক্যালেন্ডারটা দেখে তুমি কয় মাস সময় আছে, তোমার কয় মাস সময় আছে, এখন মনে করো জুন মাসের, আজকে হচ্ছে জুন মাসের কয় তারিখ? জুন মাসের 21 তারিখ। তো জুন মাসের 21 তারিখ যদি হয়, তারপর আর কয়দিন পরেই হচ্ছে তোমার প্রি টেস্ট পরীক্ষা, জুন মাসের মনে করো 26 তারিখ। তো যে কয়দিন সময় আছে এর মধ্যে তোমার কোন সাবজেক্টে তোমার অবস্থা কি, তাই না? কোন সাবজেক্টে তোমার স্ট্রেংথ, কোন সাবজেক্টে তোমার উইকনেস, তাই না? আমাদের কিন্তু সোট অ্যানালাইসিসটা বুঝতে হবে। সোট অ্যানালাইসিস মানে হচ্ছে তোমার সোটের এস মানে কি? এস মানে হচ্ছে স্ট্রেংথ। এস মানে কি? এস মানে হচ্ছে স্ট্রেংথ। তোমার কোন সাবজেক্টে তোমার একটু স্ট্রেংথ আছে। ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে উইকনেস, তাই না? কোন সাবজেক্টে তোমার উইকনেস আছে, কোন সাবজেক্টে তোমার উইকনেস আছে। তারপর যদি আমরা দেখি ও মানে কি? ও মানে অপরচুনিটি। অপরচুনিটি সেটা তোমার কোন সাবজেক্টে আছে, তাই না? অপরচুনিটি। তারপর টি মানে কি? টি মানে হচ্ছে থ্রেট। টি মানে হচ্ছে থ্রেট। সো টিটা মানে হচ্ছে থ্রেট। টিটা হচ্ছে থ্রেট। কোন সাবজেক্ট তোমাকে একদম পথে বসায় ফেলতে পারে, তাই না? সেটা তোমার বুঝতে হবে। তাহলে এখন মনে করো সাবজেক্ট গুলো কি কি ওটা একটু আমরা লিখি। তোমার সাবজেক্ট গুলো হচ্ছে বাংলা, ইংলিশ। আমি এগুলোর কথাও কিন্তু ভুলা যে গেলে চলবে না। বাংলা ইংলিশ দুটার ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, তাই না? তারপর তোমার ফিজিক্স, ফিজিক্স তারপর কেমিস্ট্রি, তাই না? কেমিস্ট্রি। তারপর হচ্ছে ম্যাথস, তারপর আরো যদি আমরা সাবজেক্ট চিন্তা করি, আর কি সাবজেক্ট আছে? বায়োলজি, তাই না? বায়োলজি, আইসিটি, বিজিএস, সাবজেক্ট, রিলিজিয়ন, মনে করো তোমার এগ্রিকালচার, মানে আরো মনে হয় সাবজেক্ট আছে, তাই না? আমি দুইটা তো ভুলাও গেছি। এই যে যত সাবজেক্ট তোমার আছে, তুমি এর মধ্যে তোমার কোনটাতে স্ট্রেংথ, তাই না? স্ট্রেংথ বলতে কি মিন করতেছো? হয়তো তুমি ফিজিক্স ম্যাথস খুবই ভালো পারো, তাই তাইলে এই দুটোর মনে করো তোমার সিলেবাসও শেষ। তাহলে এখন এই মুহূর্তে যেহেতু খুব বেশি সময় নাই, এখন যেহেতু তোমার কি খুব বেশি সময় নাই, তোমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এখন তোমার রুটিন অনুযায়ী, এটা তো এক এক স্কুলে এক এক রুটিন হবে। সো রুটিন অনুযায়ী মনে করো কারোর জুনের 26 তারিখ মনে করো বাংলা দিয়ে শুরু হলো, কি দিয়ে শুরু হলো? বাংলা দিয়ে। তারপর মনে করো আস্তে আস্তে ইংলিশ, তারপর বাকি যে সাবজেক্ট গুলো ওগুলোরও তোমার কি এর পরে মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এভাবে আছে। তবে এর মাঝখানে যে সময়গুলো আছে, সেই সময়ের মধ্যে তুমি কি যেই সাবজেক্ট তোমার অলরেডি সিলেবাস শেষ, সেটা তো তোমার ফোকাস করার দরকার নাই, বা যেটা তোমার স্ট্রেংথ সেটাতে তোমার ফোকাস করার কোনো দরকার নাই। তাহলে তুমি যদি ফিজিক্স ম্যাথে ভালো হও, তাহলে এখন আপাতত তোমার ফিজিক্স ম্যাথে তোমার কি করতে হবে না? ফোকাস করতে হবে না, কারণ ওটা তোমার স্ট্রেংথ এর মধ্যে আছে। তাহলে তোমার যদি এমন অবস্থা হয় যে কেমিস্ট্রি বায়োলজিতে তোমার অবস্থা খারাপ, কেমিস্ট্রি বায়োলজি কি তোমার উইকনেস, মানে পড়ছো বাট রেজাল্ট কম্পারেটিভলি কেমিস্ট্রি বায়োলজিতে তোমার কি হয়? খারাপ হয়। তাহলে তুমি একটু কেমিস্ট্রি বায়োলজিতে একটু ফোকাস করো না, ঠিক আছে? এগুলোতে ফোকাস কমায়, মানে ফিজিক্স ম্যাথে ফোকাস কমায় কেমিস্ট্রি বায়োলজিতে একটু ফোকাস বাড়াতে পারো কিনা। আবার মনে করো তুমি পুরো পুরো 2 বছর মনে করো একদম ক্লাস 9 থেকে 9 10 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি খেলে এটাই পড়ছো, বাংলা ইংলিশ পড়োই নাই, তাহলে কিন্তু বাংলা ইংলিশ তোমার কিসের মধ্যে পড়বে? বাংলা ইংলিশ কিন্তু তোমার থ্রেটের মধ্যে পড়বে। থ্রেটের মধ্যে পড়বে বলতে কি মিন করতেছি? তোমার কিন্তু এ প্লাস মিস হয়ে যেতে পারে এগুলাতে, ঠিক আছে, বাংলা ইংলিশে। তাহলে তোমার বাংলা ইংলিশেও ফোকাস করতে হবে। মানে তুমি দেখো যে তোমার পড়াশোনার অবস্থাটা কি, তোমার কোন সাবজেক্ট কতটুকু অবস্থা আছে, এটা কিন্তু নিজের অ্যানালাইসিস করে বের করতে হবে। এটা সবার জন্য তো সেম হবে না, তাই না? কেউ ফিজিক্সে ভালো, কেউ ম্যাথে ভালো, কেউ বায়োলজিতে ভালো, কেউ রিলিজিয়নে ভালো। একেকজন এক এক সাবজেক্টে ভালো হতে পারে, বা এক এক সাবজেক্ট তোমার প্রিপারেশন অবস্থা এক এক রকম, তাই না? কোন সাবজেক্টে তোমার সিলেবাস শেষ, সেটা খুবই ভালো।
কিছু কিছু সাবজেক্ট তোমার অর্ধেক সিলেবাস শেষ, কিছু কিছু সাবজেক্ট তুমি বই খুলোই নাই, যেটাতে বই খুলো নাই ওটা কিন্তু তোমার কিসের মধ্যে পড়ে যাবে, থ্রেটের মধ্যে পড়ে যাবে। আর কিছু সাবজেক্ট এমন হইতে পারে যে ওকে তুমি বাংলা একটু কম পড়ো বাট তাও তোমার একটু সাহিত্যিক গুণাবলী আছে, সো তুমি একটু বাংলায় একটু উদ্দীপকের গুরুত্ব, অপরিসীম এগুলো লিখে টিখে তুমি ভালো মার্কস পেয়ে যাও। যদি এটা হয় তাহলে বাংলা তোমার কিসের মধ্যে পড়বে, অপরচুনিটির মধ্যে পড়বে, তাই না? যেটাতে ভালো করার তোমার কি আছে, অপরচুনিটি আছে, এটাতে ভালো করার কি আছে তোমার, অপরচুনিটি আছে। সো এই জিনিসটা যে কোনটাতে তোমার স্ট্রেংথ, কোনটাতে তোমার উইকনেস, কোনটাতে তোমার অপরচুনিটি আর কোনটাতে তোমার থ্রেট, এই থ্রেটের ব্যাপারে তোমার কি হতে হবে, সবচেয়ে বেশি কেয়ারফুল হতে হবে। কারণ এই থ্রেটের যে সাবজেক্টটা ওটাতেই তুমি ফেল করে বসতে পারো। বুঝতে পারছি কিনা? সো তোমার সবগুলো সাবজেক্ট নিয়ে বসতে হবে যে কোন সাবজেক্টে তোমার প্রিপারেশনের অবস্থা কি, কোনটাতে বেশি মনোযোগ দিতে হবে, কোনটাতে একটু কম মনোযোগ দিলেও চলবে। সেটা তোমার প্ল্যান অনুযায়ী, তোমার প্ল্যান অনুযায়ী তুমি একটা রুটিন বানাবা, নিজের রুটিন নিজেই বানাবা। ঠিক আছে? তুমি একটা কাজ করতে পারো, তুমি তোমার রুটিন বানায় তুমি আমার সাথে আমাদের গ্রুপে শেয়ার করতে পারো। যে এরকম ভাবে তুমি একটা রুটিন প্ল্যান করছো বা এটা প্ল্যান করছো ঠিক আছে কিনা? ওটা আমি দেখে বলে দিতে পারি যে ওকে ভাইয়া এটা ঠিক আছে। বাট তোমার ওই যে প্ল্যানটা বা রুটিনটা ওটা কিন্তু তোমার নিজেরই করে নিতে হবে। কেউ করে দিবে না। সো জুনের ২১ থেকে জুনের ২৬ মাঝখানে যে সময়টা মনে করো ৪-৫ দিন যে সময়টা, তাই না? এটা আপলোড যে কখন যাবে সেটার উপর ডিপেন্ড করতেছে। এই যে সময়টা, এই সময়টাতে তুমি দেখবা যে তোমার কোন সাবজেক্টে তোমার থ্রেট আর কোন সাবজেক্টে উইকনেস। যেগুলা থ্রেট ওগুলাতে একটু বেশি ফোকাস করবা আর যেই সাবজেক্টে তোমার উইকনেস আছে ওগুলাতে একটু ফোকাস করবা। আর যেগুলাতে স্ট্রেংথ আছে বা অপরচুনিটি আছে ওগুলাতে একটু কম ফোকাস করলেও চলবে। তাইলে এই যে তুমি পড়াশোনাটা করবা সেটা কিন্তু তোমার অবশ্যই কি প্ল্যান ওয়াইজ পড়াশোনা করতে হবে। ঠিক আছে? বিক্ষিপ্তভাবে বা র‍্যান্ডমলি ওই এই সাবজেক্ট একটু ধরি, একটু ফিজিক্স ধরি, একটু কেমিস্ট্রি ধরি। কারণ মেক্সিমামেরই তো এই সমস্যা যে ভাই ফিজিক্স পড়তে গেলে কেমিস্ট্রির কথা মনে পড়ে, কেমিস্ট্রি পড়তে গেলে ফিজিক্সের কথা মনে পড়ে। সো তুমি এই একটা পড়তে গেলে আরেকটা মনে করার তো দরকার নেই। তুমি দেখো যে কোন সাবজেক্টে তোমার কি অবস্থা। ফিজিক্স তোমার কয় চ্যাপ্টার শেষ হইছে, কেমিস্ট্রি তোমার কয় চ্যাপ্টার শেষ হইছে। কারণ তোমার তো ব্যালেন্স করে পড়তে হবে। আমি তো ফিজিক্সের মাস্টার দিকে বলব না যে তুমি সারাদিন ফিজিক্সই পড়ো। কারণ তাহলে তো তোমার আবার কেমিস্ট্রি, বায়োলজিতে অবস্থা খারাপ হয়ে যাবে। বাকি সবগুলা সাবজেক্টে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো তোমার কি করতে হবে? ব্যালেন্স করে পড়তে হবে। ঠিক আছে? সো এই ব্যালেন্সটা যাতে হয় সেটা একটু তোমরা কেয়ারফুল থাকবা। এরপর আমরা কথা বলবো এক্সাম হলের স্ট্র্যাটেজি নিয়ে। একে তো তুমি বাসায় পড়াশোনা ঠিকঠাক মতো করে গেলা। বাট তোমার এক্সাম হলে ওই যে একটু আগে একটা কথা বলছিলাম না যে পড়াশোনা করা এক জিনিস, পরীক্ষায় ভালো করা আরেক জিনিস, হ্যাঁ? সো ২ টাই করতে হবে। পড়াশোনাও করতে হবে, আর পরীক্ষায় গিয়া ভালো রেজাল্টও করতে হবে। সো এক্সাম হলে আমরা আসলে কি স্ট্র্যাটেজি ফলো যদি করি, যেটা আমাদের জন্য কি হবে? সুবিধা হবে। ঠিক আছে? আমরা একটু মার্কসটা ভালো পাবো। সেটা একটু তোমাদের বলে দিচ্ছি। কারণ বলতে পারো যে এটা এত আগে এটা নিয়ে এত ওরিড হওয়ার কি আছে? এখন তো মাত্র প্রি-টেস্ট পরীক্ষা। তুমি এটা প্রি-টেস্ট পরীক্ষা থেকে এটা এপ্লাই করো। প্রি-টেস্টে এপ্লাই করো, টেস্টে এপ্লাই করো। এসএসসি তে গিয়ে তুমি ফুল প্রুফ যে অলরেডি জানো যে তুমি কোন স্ট্র্যাটেজি এপ্লাই করতে হবে। মানে এমন যাতে না হয় এসএসসি তে গিয়েই ফার্স্ট তুমি স্ট্র্যাটেজি এপ্লাই করতেছো। তুমি প্রি-টেস্ট, টেস্টে ওটাকে টেস্ট করে যাও এই ২ টা পরীক্ষায়। বুঝতে পারছি কিনা? স্ট্র্যাটেজিরও তো একটা টেস্টের ব্যাপার আছে। তো এক্সাম হলে যদি স্ট্র্যাটেজির কথা বলি, এক্সাম হলে আমি মনে করি যেকোনো একটা সাবজেক্টের এক্সাম্পল দিয়ে যদি বলি, মনে করো আমি ফিজিক্সের কথাই বলতেছি। তো এই ফিজিক্স পরীক্ষায় আমি যদি বলি টোটাল মার্কস কত? টোটাল মার্কস হচ্ছে ১০০। টোটাল মার্কসটা কত? টোটাল মার্কস হচ্ছে ১০০। এই ১০০ মার্কের মধ্যে তুমি রিটেনে তোমার মার্কস কত? রিটেন পার্টে মার্কস হচ্ছে 50। রিটেন পার্টে মার্কস কত? 50। এমসিকিউ তে যদি চিন্তা করি, এমসিকিউ তে মার্কস কত? এম এমসিকিউ তে মার্কস কত? এই মুছে না কেন? এমসিকিউ তে মার্কস কত? এমসিকিউ তে মার্কস হচ্ছে 25। এমসিকিউ তে মার্কস হচ্ছে এমসিকিউ মার্কস হচ্ছে 25। আর যদি বলি প্র্যাকটিক্যালের মার্কস হচ্ছে সেটাও 25, তাই না? সেটাও 25। প্রি-টেস্ট, টেস্টে, প্র্যাকটিক্যালে মার্কস হয়তো ওই রিটেন আর এমসিকিউর মার্কসের উপরই এভারেজ করে দিতে পারে, অথবা তোমাদের টোটাল যে এই ১-১.৫ বছরে স্কুলে তোমাদের স্কুল যদি প্র্যাকটিক্যাল এক্সাম হয় এই ১-১.৫ বছরে, সেই প্র্যাকটিক্যাল এক্সামে তুমি খাতা-টাতা সাবমিট করছো কিনা, ঠিকঠাক মতো করছো-টরছো কিনা, অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা, ওর বেসিসেও কিন্তু মার্কসটা হতে পারে প্র্যাকটিক্যালের। কোনটার মার্কসের কথা বললাম? এটা হচ্ছে প্র্যাকটিক্যালের মার্কস। এটা হচ্ছে প্র্যাকটিক্যালের মার্কস। এরপর আমরা যদি এমসিকিউর কথা চিন্তা করি, তাহলে এমসিকিউর জন্য স্ট্র্যাটেজি কি হবে? আর রিটেনের জন্য স্ট্র্যাটেজিটা কি হবে সেটা বলে দিচ্ছি। আর রিটেনের মধ্যে আবার কিন্তু ২ টা পার্ট আছে। রিটেনের মধ্যে একটা হলো সিকিউ, তাই না? ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেখানে হচ্ছে 40 মার্কস। আর একটা পার্ট হলো শর্ট কোয়েশ্চেন, তাই না? শর্ট কোয়েশ্চেন এসকিউ যেখানে হচ্ছে ১০ মার্কস। তাহলে এখানে ৪০-১০ মিলে ৫০। আর ২৫ হচ্ছে এমসিকিউ। আর বাকি ২৫ কি? বাকি ২৫ হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল। বাকি ২৫ হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাকটিক্যাল নিয়ে খুব বেশি আপাতত ওরিড হওয়ার কিছু নাই। প্র্যাকটিক্যালের মার্কস হয়
এই দুইটার উপরে অ্যাভারেজ করেও দিতে পারে, অথবা তোমার আগে যত স্কুলে তোমার যত ল্যাব হইছে সেই ল্যাবের ক্লাসগুলোতে তুমি অ্যাটেন্ড করছো কিনা, তাই না? সেগুলোতে কি প্রেজেন্ট ছিলা কিনা নাকি অ্যাবসেন্ট ছিলা, ওইটার বেসিসে প্লাস খাতা-টাতা ঠিকমতো সাবমিট করছো কিনা, এর বেসিসে হওয়ার চান্সটা বেশি। কিছু মানে কিছু স্কুলে প্র্যাকটিক্যাল এক্সাম হইতে পারে, বাট সেটা বেশিরভাগ স্কুলেই হবে না প্রি টেস্টের জন্য। পরে টেস্ট আর মেইন এসএসসি পরীক্ষায় তো প্র্যাকটিক্যালের একটা এক্সাম হবেই। টেস্ট পরীক্ষায় প্র্যাকটিক্যালের একটা এক্সাম হওয়ার চান্স বেশি। প্রি টেস্টে কম, বাট কিছু স্কুলে স্টিল হতে পারে। যাই হোক, আমি রিটেন আর এমসিকিউতে একটু ফোকাস করি। তো রিটেনে যদি আমরা দেখি, রিটেনের কোয়েশ্চেন যদি দেখি, এটা কিন্তু ২০২৬ সালের কোন বোর্ডের কোয়েশ্চেন? এটা হলো রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন। এটা হলো রাজশাহী বোর্ডের কি কোয়েশ্চেন? একটা সিকিউ কোয়েশ্চেন। এখন এই সিকিউ কোয়েশ্চেনটা আমরা কেন দেখাচ্ছি? সিকিউতে মাত্রই কি বললাম যে সিকিউর মধ্যে তোমার কি থাকবে? এরকম একটা শর্ট কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন একটা না, এরকম ৭ টা থাকবে। সেই ৭ টা থেকে তোমাকে যেকোনো ৫ টা অ্যান্সার করতে হবে। ঠিক? তুমি যেকোনো ৫ টা তোমার পছন্দ মতো যেকোনো ৫ টা অ্যান্সার করবা। তো তোমার অবশ্যই যারা ২৭ এর জন্য এক্সাম দিবা, মানে ২৭ এ এসএসসি দিবা, ২৭ ব্যাচ যারা তোমরা, বা এখন যাদের প্রি টেস্ট বা টেস্ট সামনে, মানে এখন তো প্রি টেস্ট পরে টেস্ট। এই তোমরা যারা এই পার্টি আসো, তোমাদের কিন্তু অবশ্যই ২৬ এর যে যত কোয়েশ্চেন আছে, ২৬ অল বোর্ড কোয়েশ্চেন তোমার ইমিডিয়েটলি দেখা দরকার। ঠিক আছে? ইমিডিয়েটলি দেখা দরকার। সলভ তো করবাই, সলভ তো টেস্ট পেপার থেকে ধীরে সব করবাই। বাট কোয়েশ্চেনটাকে তোমার ইমিডিয়েটলি দেখা দরকার। কেন ইমিডিয়েটলি দেখা দরকার? বিকজ যখনই তুমি কোয়েশ্চেন দেখতেছো, তখন কোয়েশ্চেন দেখে কিন্তু তুমি কি বুঝতেছো? কোয়েশ্চেন দেখে তুমি বুঝতেছো কি? যে ওকে, শর্ট কোয়েশ্চেনে কি টাইপের কোয়েশ্চেন আসে? অন্ধকারে কিভাবে বাদুড় উঠতে পারে? সেই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ব্যাট দিয়ে ক্রিকেট বলকে আঘাত করলে মাঝে ছক্কায় পরিণত হয় কেন? মানে কিছু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। এই কোয়েশ্চেন গুলো কি টাইপের? এগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল টাইপের। এটা তুমি বুঝে গেলা। এরপর তুমি যদি দেখো যে ওকে, একটি বলকে 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে ছুঁড়ে মারলে এটি একই বেগে ফিরে আসে। বলটির ভর যদি এত হয় তবে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। তার মানে শর্ট কোয়েশ্চেনের মধ্যে টুকটাক ম্যাথস টাইপেরও সহজ ম্যাথস টাইপের কিছু কোয়েশ্চেনও আসতে পারে। বুঝতে পারছি কিনা? আবার দেখো, তুমি কোয়েশ্চেন গুলো দেখেই কিন্তু বুঝে যাচ্ছ যে একটি ইঞ্জিনের ক্ষমতা 60 ওয়াট বলতে কি বোঝায়। তার মানে ইঞ্জিনের ক্ষমতা 60 ওয়াট, এটা না বলে আ 5 নিউটন বল বলতে কি বোঝায়? এইটা বলতে কি বোঝায়? ওটা বলতে কি বোঝায়? মানে যত ইউনিট আছে সেই ইউনিট দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তার মানে তুমি যখনই এটা দেখতেছো, আবার দেখো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই সমীকরণের সঠিকতা যাচাই করো। তার মানে তোমার মাত্রা থেকে কোয়েশ্চেন আসতে পারে, বা কোন টাইপের কোয়েশ্চেন হতে পারে? অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হতে পারে, প্লাস ম্যাথস টাইপের কোয়েশ্চেন হতে পারে। এবং রেশিওটা কি? দেখো, বেশিরভাগ কোয়েশ্চেন অ্যানালিটিক্যাল। তুমি যদি রেশিওটা দেখো, রেশিওটা দেখলে বুঝবা তুমি যে বেশিরভাগ কোয়েশ্চেন কি? বেশিরভাগ কোয়েশ্চেন অ্যানালিটিক্যাল। অল্প ১ টা ২ টা ম্যাথ আসবে। তোমার যে ৭ টা থেকে ৫ টা অ্যান্সার করতে হবে, তোমার কয়টা থেকে কয়টা অ্যান্সার করতে হবে? ৭ টা থেকে ৫ টা। সেই ৭ টা থেকে ৫ টার মধ্যে তুমি বুঝে যাচ্ছ কি? ৭ টা থেকে ৫ টার মধ্যে তোমার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনই বেশি আসবে। বুঝতে পারছি কিনা? তাইলে তুমি শর্ট কোয়েশ্চেন এর জন্য অ্যানালিটিক্যাল এ জোর দিবা বেশি নাকি ম্যাথমেটিক্যাল এ জোর দিবা বেশি? কাহিনী বুঝছি কিনা? তাহলে ওইটা কিন্তু আমরা কোয়েশ্চেন দেখলে বুঝি। সো সবারই এই মুহূর্তে ২৬ এর যত বোর্ড কোয়েশ্চেন আছে সেটা একটু দেখা দরকার। সবগুলা বোর্ডের কোয়েশ্চেন। এরপর থেকে সিকিউ। এই তো ফার্স্ট এ শর্ট কোয়েশ্চেন ছিল, তারপর কি? সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের মধ্যে ২ থেকে কত? ৮। ২ থেকে ৮, তার মানে টোটাল কোয়েশ্চেন আসছে কয়টা? ৭ টা কোয়েশ্চেন আসছে, তাই না? ৭ টা কোয়েশ্চেন। তাহলে আ সৃজনশীলে আমরা দেখতে পাচ্ছি তাহলে ৭ টা সৃজনশীল থেকে, ৭ টা সিকিউ থেকে তোমার অ্যান্সার করতে হচ্ছে কয়টা? অ্যান্সার করতে হচ্ছে ৪ টা সিকিউ। এটা কিসের জন্য? এটা হচ্ছে তোমার পিসিএমবির জন্য। এটা আমি যেটা বলতেছি সেটা কিসের জন্য বলো? সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসব সাবজেক্ট গুলোর জন্য, তাই না? বাংলা, ইংলিশে অন্য সিস্টেম। সো বাংলা, ইংলিশের জন্য তুমি কিভাবে প্রিপেয়ার হবা? সিম্পল হিসাব। বাংলা, ইংলিশের ২৬ এর কোয়েশ্চেন দেখো। তাই না? বাংলা, ইংলিশের ২৬ এর কোয়েশ্চেন দেখো। ২৬ এর সাথে তোমাদের ডিফারেন্সটা কি? ২৬ এর সিলেবাস ছিল শর্ট, বাট তোমাদের সিলেবাসটা কি? বিশাল, ফুল সিলেবাস আরকি। সো এইটা হলো ডিফারেন্স। বাট কোয়েশ্চেন প্যাটার্ন তো তোমার সেমই থাকতেছে। যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকতেছে, তাহলে তুমি ২৬ এর কোয়েশ্চেন গুলো দেখে সবগুলা সাবজেক্টে তুমি কিরকম কোয়েশ্চেন আসে, এটা তোমার এখনই, যদি তুমি এর আগে না দেখো, তুমি এতদিনে যদি টেস্ট পেপার না ধরো, বা এতদিনে যদি তুমি বোর্ডের কোনো কোয়েশ্চেন না দেখো, তুমি যদি জাস্ট বই থেকে থিওরি আর ম্যাথস এমনিই করে যাও, তাহলে তোমার এই মোমেন্টে বোর্ডের কোয়েশ্চেন তোমার অবশ্যই দেখা দরকার। বোর্ডের কোয়েশ্চেন অবশ্যই দেখা দরকার। কারণ এখন থেকেই তুমি স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি যদি বোর্ডে কিরকম কোয়েশ্চেন আসে ওটা বারবার দেখো, তাইলে তুমি বোর্ডে পরীক্ষা দিতে গেলে, মানে পরে যখন ২৭ সালে গিয়ে, তুমি যখন ২৭ এর জানুয়ারিতে গিয়ে তুমি যখন
তোমার এসএসসি পরীক্ষাটা দিবা তখন তোমার কাছে কিন্তু তুমি জানো যে কোন টাইপের কোয়েশ্চেন আসে। তুমি এর সবকিছুর ব্যাপারে তুমি অলরেডি ওয়াকিবহাল মানে তুমি ইনফর্মড নিজে জানো। তখন কিন্তু পরীক্ষায় ভালো করাটা তোমার জন্য কি বেশ ইজি। বুঝছি কিনা কাহিনী? তাহলে এই সিকিউ পার্টের জন্য আমি যদি তোমাকে বলি যে সিকিউ পার্টের জন্য স্ট্র্যাটেজিটা কি হবে? সিকিউ পার্টের জন্য স্ট্র্যাটেজিটা হচ্ছে তুমি শর্ট কোয়েশ্চেন আগে অ্যান্সার করলা। শর্ট কোয়েশ্চেনের জন্য একটু বলি যে শর্ট কোয়েশ্চেনে তাহলে কি করবা? শর্ট কোয়েশ্চেনে আমি তোমাকে বলব, শর্ট কোয়েশ্চেনের জন্য তুমি বেশি লিখবা না। ঠিক আছে? শর্ট কোয়েশ্চেনে অবশ্যই বেশি লিখবা না। শর্ট কোয়েশ্চেনে লিখবা কম। কি করবা বলো? শর্ট কোয়েশ্চেনে তুমি লিখবা খুবই কম। তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার দিবা। তুমি অ্যান্সারটা দিবা কিসে বলো? অ্যান্সারটা দিবা টু দ্য পয়েন্ট। অ্যান্সার দিবা টু দ্য পয়েন্ট। ভুজুং বাজুং লিখবা না। টু দ্য পয়েন্ট। যা চাইছে তাই। টু দ্য পয়েন্ট লিখবা, নো ভুজুং বাজুং। ঠিক আছে? ওটাও লিখে দেই। ঠিক আছে? ওটাও লিখে দেই। নো 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 হোয়াট? নো ভুজুং ভাজুং। ঠিক আছে? কোনো ভুজুং ভাজুং লিখবা না। হ্যাঁ? তোমাদের কিন্তু আমি অনেক খাতা দেখছি তো। এইটাতে তোমরা অনেক কারণ আগে তো শর্ট কোয়েশ্চেন ছিল না। তাই? আগে ছিল ওই সৃজনশীলের খ। সৃজনশীলের খ আর শর্ট কোয়েশ্চেন তো একই জিনিস। মানে অনুধাবনের যে কোয়েশ্চেন আর শর্ট কোয়েশ্চেন একই টাইপের কোয়েশ্চেন। তো এই জিনিসটার মধ্যে যে কি পরিমাণ ভুজুং ভাজুং তোমরা লেখো, হ্যাঁ? আর কি বলবো? সো তোমাদের শর্ট কোয়েশ্চেনে টু দ্য পয়েন্টে লিখবা, নো ভুজুং বাজুং। জিনিসটার কনসেপ্টটা এইজন্য তোমার সবগুলো কনসেপ্ট ভালো মতো জাইনা যাইতে হবে যাতে তোমরা ভুজুং বাজুং কেন লেখো? কারণ কনসেপ্টটা জানো না। উল্টাপাল্টা লেখো এইজন্য। ভাবো যে পৃষ্ঠা ভইরা ফেললেই হবে। সো শর্ট কোয়েশ্চেন অবশ্যই লিখতে হবে শর্ট। অনেকে আবার কি করে জানো? অনেকে তো শর্ট কোয়েশ্চেনে মনে করো ২-৩ পাতা লিখে ফেলে। না, শর্ট কোয়েশ্চেন তুমি লিখবা ম্যাক্সিমাম মনে করো একটা পেজ। মনে করো ম্যাক্সিমাম একটা পেজ। একটা পেজ ম্যাক্সিমাম কতটুকু লিখবা? একটা পেজ ম্যাক্সিমাম মনে করো এতটুকু। ঠিক আছে? ম্যাক্সিমাম অর্ধেক লিখবা। ঠিক আছে? অর্ধেক লিখবা এই। বাট কোনোভাবেই ১ পৃষ্ঠা যাতে ক্রস না করে। আবার যাদের হাতের লেখা বড় তাদের হয়তো ১ পৃষ্ঠা লেগে যেতে পারে। বাট কোনোভাবেই যাতে ১ পৃষ্ঠা ক্রস না করে। আরেকটা জিনিস হচ্ছে কিছু জিনিসে গ্রাফের ব্যাপারে চাইবে, গ্রাফ জানতে চাইবে। তখন টু দ্য পয়েন্ট জাস্ট গ্রাফটা এঁকে গ্রাফের ডেসক্রিপশনটা। ঠিক আছে? তুমি গ্রাফটা আঁকবা, গ্রাফটা আঁকবা এন্ড গ্রাফের ডেসক্রিপশন। বুঝতে পারছি কিনা? বাট মানে খুব বেশি মানে একদম ওই জিনিসটার নিয়ে ২-৩ পাতা তুমি যদি ঠিকও লেখো ২-৩ পাতা কেন লিখবা, তাই না? তোমার জাস্ট অল্প কথার মধ্যে কাহিনী শেষ করে দিবা। তাহলে এই হলো কাহিনী কিসের জন্য? শর্ট কোয়েশ্চেন এর জন্য। এটা হলো কিসের জন্য? শর্ট কোয়েশ্চেন এর জন্য। এরপর যদি আমি কিসের কথা বলি? আমি যদি বলি সিকিউ পার্টের কথা বলি, তো সিকিউ পার্টে তুমি কি করবা? সিকিউ পার্টে তোমার সিকিউতে তুমি অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে একটা সিকিউ দেখি, দেখি মনে করো সিকিউটা তোমার মনে হচ্ছে যে ওকে এটা তো ইজি। দেখেও মনে হচ্ছে ইজি। করা শুরু করে দিলা। তারপর মনে করো করলা, খ করলা, করলা, ঘতে এসে দেখো আর মিলাইতে পারতেছ না। ঘতে এসে কি দেখলা? ঘতে এসে দেখলা যে সর্বনাশ আর তো মিলছে না। তো সর্বনাশ, এই সর্বনাশ যাতে তোমার না হয় তার জন্য তুমি কি করবা? অবশ্যই যেকোনো একটা সিকিউ অ্যাটেম্প্ট করার আগে রাফে ওটা পুরোটা করবা। রাফে পুরোটা করবা। ক, খ তো আর রাফ করার কিছু নাই। ক, খ তো দেখেই বুঝবা পারবা কি পারবা না। গ আর ঘ একটু রাফে করে নিবা। রাফে করে নিবা বলতে কি মিন করতেছি? যে অ্যান্সারটা তোমার মিলে কিনা। জাস্ট রাফে মানে এত সুন্দরভাবে গুছাইয়া লেখার কিছু নাই। জাস্ট রাফ করে যে অ্যান্সারটা পর্যন্ত আসতে পারতেছো কিনা। যখনই তুমি রাফ করে বুঝতেছো যে ওকে এটা পেরে যাচ্ছ, এটা করতে তোমার বেশি টাইম লাগবে না। ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স, ম্যাথ এইসব সাবজেক্টে কিন্তু রাফ করতে অত একটা টাইম লাগার কথা না। সো তুমি রাফে যদি করে নাও তাহলে তোমার লাভটা কি হবে? তুমি দেখো, তুমি যদি রাফ না করো, তুমি ক, খ, গ লিখে তুমি দেখলা যে আরে সর্বনাশ গ তো পাচ্ছি না। তখন তুমি পুরা কোয়েশ্চেন কাইটা দিলা। তোমার ৩ পেজ মনে করো লেখা। সেই লেখার যে সময় ৩ পেজ লেখার যে সময়, সেই সময়টা তোমার ওয়েস্ট হচ্ছে না? ওই সময় কি তুমি আর পাবা? সো রাফ একটু করে নিবা এক্সট্রা ২-৩ মিনিট গেলে যাক। কারণ আ যদি আমি পিসিএমবি এর কথা চিন্তা করি, এখানে তো তোমাদের সিকিউ তে তোমরা টাইম নিয়ে তো স্ট্রাগল করার কথা না। তাই না? সিকিউ তে শুধুমাত্র টাইম নিয়ে স্ট্রাগল করার কথা বাংলায়। বাংলা পরীক্ষায় তো আর তুমি রাফ করবে না। বাংলা, ইংলিশে কি রাফ করার কিছু আছে? ইংলিশে রাফ বলতে ইংলিশে তো কোয়েশ্চেন এর উপরে লিখে দেখা যায় যে কোনটার অ্যান্সার কি হবে তুমি পারতেছো কিনা। বাংলায় মনে করো বাংলার সিকিউ পার্ট সেখানে তো রাফ করার কিছু নাই। তাই না? আমি বলতেছি এটা ফর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এইসব সাবজেক্টের জন্য যেটাতে একটু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে। ওটা একটু রাফে করে নিলে তুমি একটু ফুল প্রুফ মানে ওইটার তোমার কাটা লাগবে না। নাইলে কিন্তু তোমার ক, খ, গ কইরা আবার ঘ পারতেছো না তখন ওই জায়গায় আবার আরেকটাই গেলা। বুঝতে পারছি কিনা? সো তুমি তোমার কোয়েশ্চেন কিন্তু ৭ টা। তোমার কোয়েশ্চেন কিন্তু ৭ টা অ্যান্সার করতে হবে। সিকিউর বেলায় অ্যান্সার করতে হবে কয়টা? তার থেকে
মাত্র 4টা। তার থেকে কয়টা? 4টা। তো তোমাদের লাস্ট একটা ভিডিওতে কিন্তু আমি বলে দিচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক পড়তে হবে, বা যারা সব চ্যাপ্টার হয় নাই কোন চ্যাপ্টারে জোর দিলে তুমি মোটামুটি 4টা সিকিউ কমন পাওয়া যাবা। এখন 7টা থেকে 4টা সিকিউ কমন পাওয়া খুব একটা ডিফিকাল্ট কিছু না। বাট ওই 4টা সিকিউ তুমি ক, খ, গ, খ সবগুলাই পারো কিনা সেটা তোমাকে এনশিওর হয়ে তারপর ওই 4টা অ্যাপ্রোচ করবা। তারপর সময়ের ব্যাপারটা যদি বলি, সময় তোমার এই যে তুমি যদি ইসের কথা চিন্তা করো, মানে রিটার্ন পার্টের কথা চিন্তা করো, রিটার্ন পার্টের টোটাল সময় কত? 2 ঘন্টা 35 মিনিট। তো 2 ঘন্টা 35 মিনিটের মধ্যে এখন যদি তুমি চিন্তা করো 4টা সিকিউ লিখতে তুমি কত সময় নিবা? কারণ টাইম ম্যানেজমেন্টটাও তো ইম্পোর্টেন্ট। 4টা সিকিউ লিখতে তুমি কত সময় নিবা? 4টা সিকিউ লিখতে তুমি ম্যাক্সিমাম সময় নিবা, ম্যাক্সিমাম 4 ইনটু 30 মিনিট, ম্যাক্সিমাম হচ্ছে 2 ঘন্টা। বাট 2 ঘন্টারও কমে তুমি সলভ করবা। কারণ ফিজিক্সে 30 মিনিটস এর আগে তুমি একটা লিখে ফেলতে পারবে। এত বেশি লেখা তো না। তুমি যদি জিনিসটা পারো তাহলে তো এত সময় লাগার কথা না। তো বাট ম্যাক্সিমাম যাতে 2 ঘন্টা ক্রস না করে। আর এই জিনিসটার জন্য রাইখা দিবা কত? এই জিনিসটার জন্য রাইখা দিবা 0.5 ঘন্টা। এটার জন্য কত সময় রেখে দিবা? শর্ট কোয়েশ্চেন এর জন্য এটার জন্য রেখে দিবা 0.5 ঘন্টা, 30 মিনিট। আর বাকি 5 মিনিট চিল করবা। ঠিক আছে? যে বাকি 5 মিনিট কি করবা? বাকি 5 মিনিট হচ্ছে ওই যে ১ নং প্রশ্নের উত্তর লেখো না তোমরা? তোমরা কি করো? ওই যে ১ নং প্রশ্নের উত্তর লেখো না? সেই ১ নং প্রশ্নের উত্তর লেখার নিচে এরকম করে ঢেউ দিয়ে দিবা। বাকি ৫ মিনিট। ঠিক আছে? তোমরা কিন্তু অনেকে আবার এটা খুবই সিরিয়াসলি নাও। এটার জন্য কিন্তু কোনো মার্কস নাই। এটা জাস্ট মনের শান্তি। হ্যাঁ? একবার কি হইছে? আমি এক স্টুডেন্টের খাতা ধরে টান দিছি। তারপর স্টুডেন্ট বলে যে, "স্যার", এক মেয়ে বলতেছে যে, "স্যার একটু ১ মিনিট সময় দেন।" আমি ভাবছি কি লিখবো না লিখবো। দেখি সে ১ মিনিট সময় নিয়ে কি করলো? সে ১ নং প্রশ্নের উত্তরে দাগ দিল। আবার ২ নং প্রশ্নের উত্তরের নিচে এরকম ঢেউ দিল। মানে ঢেউটার জন্য কিন্তু কোনো মার্কস নাই। ঠিক আছে? ওটা হলো মনের শান্তি। সো তোমাদের ওই রিটেন পার্টে তোমরা ২ ঘন্টায় যদি সবগুলা সিকিউ হয়ে যায়, বাকি ৩০ মিনিটে যদি তোমার শর্ট কোয়েশ্চেন গুলো হয়ে যায়, বাকি ৫ মিনিট তুমি বসে কি করতে পারো? এই সব নং প্রশ্নের উত্তরের নিচে এরকম ঢেউ দিতে পারো। ঠিক আছে? আর একটু রিভাইজ করতে পারো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এসব সাবজেক্টে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আবার ক্যালকুলেশন এ ভুল করছো কিনা একটু রিভাইজ করলে ভালো। হ্যাঁ? যে কোথাও কোনো তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলছো কিনা। সেই হলো কাহিনী। এটা গেল সিকিউ পার্ট। বাট সিকিউ পার্টের চেয়েও আমি তোমাদের কাছ থেকে বেশি মানে মেসেজ পাই। মানে আমার ইনবক্সে কোয়েশ্চেন আসে যে, "ভাই এমসিকিউ ২৫ টা এমসিকিউ ২৫ মিনিটে শেষ করতে পারি না। কেন পারো না? হ্যাঁ? এটা তো পারতে হবে।" আরেকটা জিনিস হলো কি এমসিকিউটা বেশি ইম্পোর্টেন্ট। কারণ এমসিকিউটা ফার্স্টে হয়। তুমি যদি পিসিএমবি বা এইসব সাবজেক্টের কথা চিন্তা করো, পিসিএমবি মনে করো আমি পিসিএমবির এক্সাম্পল দিয়ে যদি বলি, তোমার আগে হবে কি? পরীক্ষার হলে আগে তোমার কি হবে? আগে কোন পার্টের পরীক্ষা আগে হবে? আগে হবে এমসিকিউ, দেন হবে তোমার রিটেন। এমসিকিউ পরে রিটেন। রিটেনটাকে আর ডিরেক্ট সিকিউ লিখতেছি না কারণ সিকিউর সাথে তো শর্ট কোয়েশ্চেন আছে, তাই না? সিকিউ প্লাস এসকিউ। তো এইখানে তোমার এমসিকিউ তে টাইমটা হচ্ছে কত? ২৫ মিনিট। এমসিকিউ তে টাইমটা হচ্ছে ২৫ মিনিট। এখানে টাইমটা হচ্ছে তোমার ২৫ মিনিট। তাই না? এটাতে টাইমটা হচ্ছে ২৫ মিনিট। আর এখানে রিটেনে তোমার টাইমটা কত? রিটেনের টাইমটা হচ্ছে তোমার কত? রিটেনের টাইমটা হচ্ছে ২ ঘন্টা ৩৫ মিনিট। 2 hours 35 মিনিটস। তো এইটা হচ্ছে তোমার রিটেন পার্টের জন্য সময়। সো রিটেন পার্টে কিন্তু সময় অনেক। রিটেন পার্টে সময় অনেক। আর যদি তুমি এমসিকিউ পার্টের কথা চিন্তা করো, এমসিকিউ পার্টে কিন্তু সময়টা একটু কম, তাই না? সময়টা একটু কম। আবার কোয়েশ্চেন তোমার থাকতেছে কয়টা এমসিকিউ পার্টে? কোয়েশ্চেন থাকতেছে ২৫ টা, সময় কত? সময় হচ্ছে ২৫ মিনিট। মার্কস কি? প্রত্যেকটার জন্য ১। এখন এই ক্ষেত্রে এমসিকিউর যে তুমি যদি যেকোনো একটা বোর্ডের কোয়েশ্চেন দেখো, তুমি যদি যেকোনো একটা বোর্ডের কোয়েশ্চেন দেখো, তুমি দেখবা যে এমসিকিউ পার্টে সবগুলা কোয়েশ্চেন আসলে একই রকমের না। যারা স্ট্রাগল করো টাইমটা নিয়ে এমসিকিউ তে কিছু কোয়েশ্চেন থাকে এরকম। যেটা হচ্ছে জাস্ট ডিরেক্ট কোয়েশ্চেন আর অ্যান্সার। কোন কাহিনী নাই। ডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার, কাহিনী নাই। এরকম কোয়েশ্চেন যদি আমরা দেখি, এরকম কোয়েশ্চেনই মেক্সিমাম। ঠিক আছে? এরকম কোয়েশ্চেনই আমি মেক্সিমাম পাবো। আমি পাবো মনে করো 18 টা। এরকম কোয়েশ্চেন পাবো কি? আমার সিঙ্গেল লাইন কোয়েশ্চেন গুলা পাবো কি? মানে এরকম সিঙ্গেল যে কোয়েশ্চেন ইন্ডিভিজুয়াল এরকম কোয়েশ্চেন পাবো আমি কয়টা? এরকম কোয়েশ্চেন পাবো আমি মনে করো 18 টা। এরকম কোয়েশ্চেন পাবো আমি 18 টা। এরকম কোয়েশ্চেন পাবো 18 টা। তারপর কিছু কোয়েশ্চেন থাকবে এরকম যে লক্ষ্যবস্তু এবি কি লেন্সের দিকে ছড়ালে কত কি 1 2 3 তারপর আবার বলবে নিচে কোনটি সঠিক। মানে এগুলো একটু পড়তে বেশি সময় নেয়। এগুলো হচ্ছে তোমার পড়তে একটু বেশি কি সময় লাগে। সো এই টাইপের কোয়েশ্চেন তোমার কয়টা থাকে? এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু তোমার থাকে। আম তোমার মনে করো ৩ টা ৪ টা থাকে। ঠিক আছে? এরকম কোয়েশ্চেন মনে করো তোমার সব মিলায় থাকে ৩ টা ৪ টা থাকে। ঠিক আছে? ৪ টা থাকে ধরে নিলাম। আর বাকি যে কোয়েশ্চেন বাকি মনে করো
3-4টা কোয়েশ্চেন থাকে কি? 3-4টা কোয়েশ্চেন থাকে কোন টাইপের বলো তো? 3-4টা কোয়েশ্চেন থাকে এই টাইপের যে যেখানে একটা উদ্দীপক থাকে, ঠিক আছে? নিচের উদ্দীপক পড়ে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। এবং সেই উদ্দীপক থেকে আবার 2টা কোয়েশ্চেন থাকে। এটাও কিন্তু পড়তে তোমার কি একটু সময় লাগে। কারণ এর উদ্দীপকটা পড়তে হয়, তারপর আবার 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় কাইন্ড অফ সিকিউ কোয়েশ্চেনের মতো। তো এই টাইপের কোয়েশ্চেন থাকে। তাহলে হয় তোমার এই যে অভিন্ন তথ্যমূলক এরকম 1, 2, 3 দিয়ে এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে, অথবা উদ্দীপক দিয়ে যে কোয়েশ্চেন গুলো ওই টাইপের থাকবে, অথবা সিঙ্গেল টাইপের কোয়েশ্চেন গুলো থাকবে। সো সিঙ্গেল টাইপের কোয়েশ্চেনই তোমার বেশি, কিন্তু 18 থেকে 20 টাই থাকবে কি তোমার সিঙ্গেল টাইপের কোয়েশ্চেন। 18 থেকে 20 টাই থাকবে কি তোমার 18 থেকে 20 টাই থাকবে কি তোমার ওই সিঙ্গেল টাইপের কোয়েশ্চেন। সিঙ্গেল বলতে এরকম যে ডিরেক্ট কোয়েশ্চেন ডিরেক্ট অ্যান্সার, কোনো কাহিনী নাই, পড়বা অ্যান্সার পড়বা অ্যান্সার পড়বা অ্যান্সার, বুঝছি কিনা? আর কিছু কিছু কোয়েশ্চেন কি এরকম উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকের মধ্যে আবার এরকম কাহিনী থাকবে, বুঝতে পারছি কিনা? সো এরকম কোয়েশ্চেন যদি তুমি দেখো, আবার ওই উদ্দীপকের ভিতরে আবার 16, 17, 17তে গিয়ে আবার অভিন্ন তথ্যমূলক দেখতেছো 1, 2, 3 টাইপের কোয়েশ্চেন গুলা, কাহিনী যেটা হয়েছে। তাহলে এই কোয়েশ্চেনটা এটার 16, 17 কিন্তু তোমার পড়তে একটু টাইম নিচ্ছে কম্পারেটিভলি এগুলার তুলনায়। সো তাইলে তুমি দেখো এরকম কয়টা আছে, এই একটা আছে, তারপর আমরা যদি দেখি, তারপর এখানে আবার উদ্দীপক দিয়ে আছে এই থেকে এই, তারপর আবার যদি চিন্তা করি এই একটা আছে ওই 1, 2, 3 কোয়েশ্চেন, এই একটা আছে কি 1, 2, 3 কোয়েশ্চেন। তাহলে এরকম আমরা যদি দেখি এই পার্টে মানে 4টা কোয়েশ্চেনই কিন্তু ওই টাইপের, ওই যে তুমি যদি চিন্তা করো 1, 2, 3 এর যে কোয়েশ্চেন গুলো 1, 2, 3 কোনটা সঠিক, নিচে কোনটি সঠিক। আর উদ্দীপক দিয়েও কিন্তু তোমার ভালো কোয়েশ্চেন আসে। উদ্দীপক দিয়ে দেখো 2টা উদ্দীপক থাকবে, ঠিক আছে? 2টা উদ্দীপক দিয়ে তোমার 4টা কোয়েশ্চেন পাবা, ঠিক আছে? 2টা উদ্দীপক দিয়ে তুমি 4টা কোয়েশ্চেন পাবা। সো এরকম উদ্দীপকওয়ালা যে কোয়েশ্চেন গুলো সেগুলোও কিন্তু এমসিকিউর মধ্যে থাকে। তো এখন তুমি এমসিকিউতে যারা টাইম নিয়ে স্ট্রাগল করো, তোমার যেটা করা উচিত, তুমি এই যে 18-20টা কোয়েশ্চেন, এই যে 18-20টা কোয়েশ্চেন, এই 18-20টা কোয়েশ্চেন তোমার যেটা করা উচিত, আমরা যেহেতু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি তাহলে টাইম ম্যানেজমেন্ট এখানেই আমি দেখাই। তাহলে এই যে 18-20টা কোয়েশ্চেন তোমার আগে অ্যান্সার করা দরকার, ঠিক আছে? যেগুলো সিঙ্গেল কোয়েশ্চেন এমসিকিউর মধ্যে যেগুলো সিঙ্গেল কোয়েশ্চেন তোমার ওগুলা কি আগে অ্যান্সার করা দরকার, ঠিক আছে? এই 18-20টা তোমার অ্যান্সার করা উচিত 12-13 মিনিটে। কত মিনিটে? তোমার অ্যান্সার করা উচিত 12-13 মিনিটে, ম্যাক্সিমাম 12 মিনিটে, ঠিক আছে? 12 মিনিটসে। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো সবগুলা পারবো না। সবগুলা না পারলে তো সমস্যা নাই। তোমার 25 এ যার অবস্থা এটা, তোমার 25 এ 25 পাওয়ার দরকার নাই। তুমি 25 এ 22-23 পাইলেও ভালো। বুঝতে পারছি কিনা? যে স্ট্রাগল করো। তো তুমি 22-23 যদি তোমার পাইতে হয়, তোমার তো সব পারতে হবে না। যেটা তুমি পারো না ওটাকে স্কিপ করো। যেটা পারবা না ওটাকে স্কিপ করবা। ঠিক আছে? ওটাকে পরে দেখবা। পরে ওটার দিকে তাকাবা। এই যে 12 মিনিটসে তুমি 18 টা কোয়েশ্চেন দেখতেছো, 18-20 টা যে কোয়েশ্চেন যেগুলো সিঙ্গেল কোয়েশ্চেন, এগুলো যেটা পারবা সাথে, সাথে অ্যান্সার। যেটা পারবা না স্কিপ। কারণ পরে তো একটু সময় রাখতেছি ওগুলা দেখার জন্য। আর তারপর আসি যে কোন টাইপের কোয়েশ্চেন। এটা তো গেল এমসিকিউ সিঙ্গেল কোয়েশ্চেন। মানে সিঙ্গেল কোয়েশ্চেন মানে কি একদম ডিরেক্ট কোয়েশ্চেন, ডিরেক্ট অ্যান্সার। ঠিক আছে? ডাইরেক্ট অ্যাকশন। ডিরেক্ট কোয়েশ্চেন, ডিরেক্ট অ্যান্সার। এটার নাম দিছি আমি মনে করো সিঙ্গেল কোয়েশ্চেন, সিঙ্গেল টাইপের কোয়েশ্চেন। কোন কাহিনী নাই। আর এরপর যদি আমি চিন্তা করি যে 1, 2, 3 অভিন্ন তথ্যমূলক, এটাকে অভিন্ন তথ্যমূলক বলার চেয়ে আমি 1, 2, 3 টাইপ বলি। সো 1, 2, 3 নিচের কোনটি সঠিক? এই টাইপের যে কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন থাকবে তোমার কয়টা? এই আগের সিঙ্গেল টাইপের তো থাকবে বলছিলাম 18 থেকে 20 টা। আর এই টাইপের কয়টা থাকবে বলছি? এই টাইপের থাকবে তোমার 4 টা, মনে করো 3 টা থেকে 4 টা। এই টাইপের থাকবে কি 3 টা থেকে 4 টা। এই টাইপের থাকবে 3 টা থেকে 4 টা। তাহলে এই টাইপের কোয়েশ্চেনের জন্য তুমি 5 মিনিট নাও। ঠিক আছে? তুমি এই টাইপের কোয়েশ্চেনের জন্য আরো কি নাও? 5 মিনিট নাও। আরো 5 মিনিট নাও। আরো 5 মিনিট নাও। আর এরপর যদি চিন্তা করি বাকি যে 4 টা কোয়েশ্চেন আসবে 2 টা উদ্দীপক থেকে, মনে করো 2 টা উদ্দীপক দিল, সেই 2 টা উদ্দীপক থেকে কয়টা কোয়েশ্চেন? 2 টা উদ্দীপক থেকে টোটাল মনে করো 4 টা কোয়েশ্চেন দিল। সো এটা হলো কি উদ্দীপকওয়ালা কোয়েশ্চেন। এটা হলো কি ওয়ালা কোয়েশ্চেন? উদ্দীপকওয়ালা কোয়েশ্চেন। সো এই উদ্দীপকওয়ালা যে এমসিকিউ গুলা, সেই উদ্দীপকওয়ালা এমসিকিউ গুলাতে তুমি কি করবা? উদ্দীপকওয়ালা এমসিকিউ গুলাতে তুমি 12-5-17 মিনিট তো গেছে, তাই না? 12-5-17 মিনিট তো চলে গেছে। আর আছে কয় মিনিট? আর আছে তোমার ৮ মিনিটের মতো, তাই না? 12-5-17 আর তোমার আছে ৮ মিনিটের মতো। এখন দেখো বাকি যে ৮ মিনিট, সে ৮ মিনিট তুমি নিবা না। কয় মিনিট নিবা বলো? কয় মিনিট নিবা? তুমি নিবা মনে করো তোমার ৪ থেকে ৫ মিনিট। ঠিক আছে? তুমি কতটুক সময় নিবা? ৪ থেকে ৫ মিনিট। বা তুমি ৫ থেকে ৬ মিনিটই নাও না। ৫ থেকে ৬ মিনিটই নাও। তুমি ৫ থেকে ৬ মিনিটই নাও না, না হয়। তাহলে ৫ থেকে ৬ মিনিট সময় তুমি নাও। ৫ থেকে ৬ মিনিট সময় তুমি নাও। আরেকটা কাজ করো, এখানের টাইমটা ৩টা ৪টার জন্য তুমি একটু ৫ মিনিট না, এটা তুমি ৪ মিনিটে নিয়ে আসো। ঠিক আছে? এটা তুমি ৪ মিনিটে নিয়ে আসো। তাহলে দেখো ১২-৪-১৬ আর এখানে যদি ৫ মিনিট যায় ১৬-৫-২১, তাহলে কিন্তু তোমার ৪ মিনিট থাকতেছে যে যেগুলো স্কিপ করে গেছো সেগুলো রিভাইজ করার জন্য। ঠিক আছে? তাহলে তোমার হাতে কিন্তু আরো ৪ মিনিট সময় থাকতেছে। ৪ মিনিট সময় থাকতেছে। আর এমসিকিউ তে কখনো কোনো প্রশ্ন নিয়ে
কোনো প্রশ্ন নিয়ে এমসিকিউতে আমি একটু সতর্ক করে দেই আরেকবার, কখনো কোনো প্রশ্ন নিয়ে ধ্যানে বসা যাবে না, ঠিক আছে? এমসিকিউতে কোনো কোনো প্রশ্ন নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে কিসের জন্য বলতেছি? এমসিকিউতে। এমসিকিউতে কখনো কোনো প্রশ্ন নিয়ে, ঠিক আছে? কখনো কোনো প্রশ্ন নিয়ে কি বসা যাবে না? ধ্যানে বসা যাবে না। কখনো কোনো প্রশ্ন নিয়ে ধ্যানে বসা যাবে না। ঠিক আছে? একদম লিখে দিস। ধ্যানে বসা যাবে না। এখন ধ্যানে বসা বলতে কি মিন করতেছি? কিছু পোলাপান, কিছু ছেলেমেয়ে কি করে? তারা ওই যে এমসিকিউ কোয়েশ্চেন, মনে করো এমসিকিউ কোয়েশ্চেনটা আবার চলে যাই। এই এমসিকিউর গিয়া ওই যে ৮ নাম্বার কোয়েশ্চেনে গিয়ে যে সে চিন্তায় বসছে যে কোনটা হবে? চিন্তা করতে সে শেষ। ওখানেই শেষ তার ৩ মিনিট। কয় মিনিট শেষ? ৩ মিনিট শেষ। পরে হুশো ৪ এ সর্বনাশ, আমি তো মাত্র ৮ নাম্বার কোয়েশ্চেনে আছি। টাইম তো আছে আর ৫ মিনিট। বুঝতে পারছি কিনা? সো তুমি এই টাইপের যে কোয়েশ্চেন, তোমার ম্যাক্সিমাম যে টাইপের কোয়েশ্চেন আসে সিঙ্গেল কোয়েশ্চেন, তুমি কোয়েশ্চেন দেখবা, পারলে পারলা, না পারলে স্কিপ। যেটা তোমার সমস্যা মনে হবে স্কিপ। ওটা পরে চিন্তা করো। লাস্ট ৩-৪ মিনিটে ওটা চিন্তা করবা। কারণ এরকম যদি ৪-৫ টা কোয়েশ্চেন থাকে, ওটা নিয়ে তুমি লাস্ট ৩-৪ মিনিট ভাবো। মোস্ট লাইকলি তুমি ৩-৪ মিনিট ভাইবাও পারলা না। সমস্যা নাই তো। বাট যখন তুমি ওইটা নিয়ে ভাবাভাবিটা তুমি আগে করতেছো, তখন তো তোমার ওই সময় তো চলে যাচ্ছে। তখন পরে গিয়ে মনে করো তুমি লাস্টের এই কোয়েশ্চেনটা দেখতে পারো নাই। বাট ওই কোয়েশ্চেনটা তো তুমি পারতা। ওইটা তো তোমার জন্য ইজি ছিল। বাট ওইটা তো তুমি দেখার সময়ই পাও নাই। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি এমসিকিউতে জাস্ট কোয়েশ্চেন গুলা, ওই যেগুলো সিঙ্গেল কোয়েশ্চেন, ওগুলাকে একদম ওভারভিউ করে যাবা, স্ক্যান করে যাবা আগে সিঙ্গেল কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? এগুলো পরে। এই যে এই টাইপের যে কোয়েশ্চেন, এগুলো পরে। আগে সিঙ্গেল কোয়েশ্চেন গুলো, এগুলো পরে। আগে সিঙ্গেল কোয়েশ্চেন গুলো স্ক্যান করে, যে এটা পারি সাথে অ্যান্সার, এটা পারি সাথে অ্যান্সার। অনেকে আবার কি করো? অনেকে আবার ফোঁটা দিয়ে রাখো, যে এটা ফোঁটা দিয়ে রাখলাম, এটা ফোঁটা দিয়ে রাখলাম, পরে গিয়া ওটা দাগাও। এই ফোঁটা-টোটা দিলে কিন্তু আবার একটা রিস্ক আছে। রিস্ক কি? ওই যে এটা দাগাইতে গিয়ে ভুলে আবার এটা দাগায় ফেলতে পারো। সো এই রিস্ক নেওয়ার দরকার নাই। দেখছো ১ নাম্বার বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি? হারমোনিয়াম, সাথে অ্যান্সার। ২ নাম্বার এটার আল্ট্রাভায়োলেট, সাথে অ্যান্সার। মানে বোঝার সাথে অ্যান্সার করে দিবা। তাইলে ওই ভুলটা হওয়ার যে চান্সটা সেটা কমে যাবে। সো মেইন ব্যাপারটা হলো এমসিকিউ তে যারা টাইম নিয়ে স্ট্রাগল করো, আগে এই যে সিঙ্গেল টাইপের কোয়েশ্চেন গুলা এক ঝলক দেখে, সাথে তোমরা কি করবা? সিঙ্গেল টাইপের কোয়েশ্চেন গুলা এক ঝলক দেখে, সিঙ্গেল টাইপের যে কোয়েশ্চেন সেটা এক ঝলক দেখে তুমি কি করবা? অ্যান্সার করে দিবা। ঠিক আছে? এগুলাতে তুমি ১০ থেকে ১২ মিনিটের মধ্যে কাহিনী কিল্লা ফতে করে ফেলবা। কি করে ফেলবা? কিল্লা ফতে করে ফেলবা। ঠিক আছে? ম্যাক্সিমাম ১২ মিনিটস। তারপর এই যে 1 2 3 টাইপের কোয়েশ্চেন, এগুলো ৪ মিনিটের মধ্যে শেষ করে ফেলবা। উদ্দীপকলা কোয়েশ্চেন, এগুলো ৫-৬ মিনিটের মধ্যে শেষ করে ফেলবা। প্রত্যেকটাই যদি তুমি টাইম কমায় ফেলতে পারো আরো ভালো। ঠিক আছে? এটা ১২ মিনিট। ঠিক আছে? ১২ মিনিট। তো প্রত্যেকটা টাইম যদি আরো কমাতে পারো, এই দুইটা যদি, কারণ এগুলোর ভিতরে তো ইজি কোয়েশ্চেনও হইতে পারে। ইজি হলে তো টাইম আরো কমে আসবে। সো টাইম কমায় ফেলতে পারলে ভালো। তখন কিন্তু লাস্টে তুমি ৪ থেকে হয়তো ৬-৭ মিনিটও তুমি পাইতে পারো কিসের জন্য? রিভাইজ করার জন্য। বাট এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। কিসের জন্য বলো? পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি। তোমরা সবাই এই স্ট্র্যাটেজিটা ফলো করো, তাইলে তোমার এমসিকিউ তে কিন্তু তোমার মার্কস অনেক বেড়ে যাবে। এমসিকিউ তে তুমি ২৫ এর মধ্যে, যাদের প্রিপারেশন ভালো তারা তো ২৫ এ ২৫ পাবেই, তাই না? তারা ২৫ এ ২৫ পাবেই। ইভেন যাদের প্রিপারেশন একটু খারাপ হইতে পারে, তারাও কিন্তু ২৫ এ এট লিস্ট ১৮ থেকে ২০ মার্ক এনশিওর করতে পারো কি? জাস্ট স্ট্র্যাটেজিক ওয়েতে যদি তুমি আগাও। হ্যাঁ? আর জিনিস তো একটু পড়া থাকা লাগবেই। এখন মনে করো তুমি পরীক্ষার প্রশ্ন হাতে পাইলা, বাট তুমি এমনই তোমার প্রিপারেশন এর অবস্থা, তুমি সিঙ্গেল কোয়েশ্চেনও কোনটা দেখে চিনতেছো না যে এটি কি জিনিস। বুঝতেছই না যে কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ। যেটা কি ফিজিক্স পরীক্ষা দিতে আসলাম, নাকি ম্যাথ চলতেছে, নাকি কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছি। ওই অবস্থা হইলে তো বিপদ, তাই না? ওই অবস্থা যাতে না হয় তার জন্য তো একটু আগে অনেক মোটিভেট করছি যে স্ট্র্যাটেজি কিভাবে কি পড়াশোনা করতে হবে। যাদের স্টিল অবস্থা খারাপ, ব্রো জাস্ট পড়তে বসো। পড়াশোনার কোনো বিকল্প নাই। তাহলে এই হচ্ছে কাহিনী। তোমরা এটা ফলো করতে পারো। টাইমটা খুবই কেয়ারফুল। বিশেষ করে এমসিকিউ তে টাইমটা খুবই কেয়ারফুল। পিসিএমবির বেলায় এমসিকিউ তে একটু সতর্ক হইতে হবে, যাতে এমসিকিউ তে কোনো কোয়েশ্চেন নিয়ে তোমরা স্ট্রাগল না করো। সো এটাই ছিল আজকের কথাবার্তা। সো সবার সামনে প্রি টেস্ট পরীক্ষা। প্রি টেস্টে যতগুলো সাবজেক্ট, তুমি তোমার দুর্বলতা কোন সাবজেক্টে, তোমার স্ট্রেংথ কোন সাবজেক্টে, সেটা এনালাইসিস করে সেভাবে একটু কি বলে, একটু সলিড ওয়েতে, একটু রুটিন করে, একটু প্ল্যান করে পড়াশোনাটা করো। দেন এক্সাম হলে গিয়ে যেভাবে বলে দিলাম, গিয়ে ওটা ফলো করে জাস্ট কোপ দিয়ে আসো। ঠিক আছে? সবার জন্য বেস্ট অফ লাক। সবার প্রি টেস্ট পরীক্ষা ভালো হোক, প্রি টেস্ট শেষে টেস্ট ভালো হোক, টেস্ট শেষে এসএসসি পরীক্ষাটাও ভালো হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।